সিঙ্গড় নামক এক অত্যন্ত সুন্দর রাজ্যের কাহিনী এটি। একসময় এই রাজ্যটি তার সমৃদ্ধি, শান্তি এবং সৌন্দর্যের জন্য পরিচিত ছিল। এই রাজ্যের রাজা ছিলেন মহারাজ বীরেন্দ্র সিং, যিনি তার প্রজাদের খুব খেয়াল রাখতেন এবং ন্যায়ের জন্য প্রসিদ্ধ ছিলেন। মহারাজের স্ত্রী মহারানী শালিনী দেবী ছিলেন অত্যন্ত দয়ালু এবং ধর্মপরায়ণ এক মহিলা। মহারাজ বীরেন্দ্র সিং এবং মহারানী শালিনী দেবীর একটি পুত্র ছিল, যার নাম ছিল রাজকুমার সুমিত। রাজকুমার সুমিত ছিল অত্যন্ত সুন্দর, সাহসী এবং যোগ্য এক যুবক। সে গুরুকুলে খুব ভালোভাবে শিক্ষা গ্রহণ করেছিল এবং যুদ্ধবিদ্যাতেও নিপুণ ছিল। রাজকুমার সুমিত রাজ্যের নিরাপত্তার জন্য অত্যন্ত দায়িত্বশীল ছিল এবং নিজের পিতার প্রতিটি কথা মেনে চলত। রাজকুমার সুমিতের গায়ের রং ছিল অত্যন্ত ফর্সা, তার নাকমুখ ছিল খুব তীক্ষ্ণ ও আকর্ষণীয়, তার উচ্চতাও ছিল বেশ ভালো এবং দেখতে সে কোনো দেবতার মতো লাগত। রাজ্যের সমস্ত রাজকুমারীরা তার ওপর মোহিত থাকত। সিঙ্গড় রাজ্যের কাছেই মেওয়ার নামে আরেকটি রাজ্য ছিল। মেওয়ারের রাজা ছিলেন মহারাজ সাগর সিং এবং তার স্ত্রী মহারানী নীলম দেবী। মহারাজ সাগর সিং এবং মহারাজ বীরেন্দ্র সিংয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। দুই রাজ্যের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। মহারাজ সাগর সিং এবং মহারানী নীলম দেবীর একটি কন্যা ছিল, যার নাম ছিল রাজকুমারী তারা। রাজকুমারী তারা ছিল অত্যন্ত সুন্দরী। তার গায়ের রং ছিল দুধের মতো সাদা, তার চুল ছিল কালো এবং লম্বা, তার চোখ দুটো বড় বড় এবং কাজল মাখানো দেখাত। রাজকুমারী তারাকে দেখে মনে হতো যেন চাঁদ পৃথিবীতে নেমে এসেছে। রাজকুমার সুমিত এবং রাজকুমারী তারা দুজনেই ছোটবেলা থেকে একে অপরকে চিনত। যখনই মহারাজ সাগর সিং সিঙ্গড় আসতেন, তখন তিনি তার কন্যা রাজকুমারী তারাকেও সঙ্গে নিয়ে আসতেন। দুই শিশু একসাথে খেলত, গল্প করত এবং খুব খুশিতে থাকত। ধীরে ধীরে দুজনে বড় হওয়ার সাথে সাথে রাজকুমার সুমিতের মনে রাজকুমারী তারার জন্য ভালোবাসার অনুভূতি জাগতে শুরু করল। রাজকুমার সুমিত রাজকুমারী তারাকে খুব ভালোবাসতে শুরু করেছিল। সে তার সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিল। রাজকুমারী তারার মুখ, তার কথা, তার হাসি সবকিছুই রাজকুমার সুমিতের খুব ভালো লাগত। সে দিনরাত রাজকুমারী তারার কথাই ভাবত। একদিন রাজকুমার সুমিত তার মা মহারানী শালিনী দেবীর সাথে কথা বলল। সে তার মাকে জানাল যে সে রাজকুমারী তারাকে খুব ভালোবাসে এবং তাকে বিবাহ করতে চায়। মহারানী শালিনী দেবী এই কথা শুনে খুব খুশি হলেন। রাজকুমারী তারাকে তার খুব পছন্দ ছিল এবং তিনিও চেয়েছিলেন যেন তার ছেলের বিয়ে রাজকুমারী তারার সাথেই হয়। মহারানী শালিনী দেবী এই কথা মহারাজ বীরেন্দ্র সিংকে জানালেন। মহারাজ বীরেন্দ্র সিংও খুব খুশি হলেন, কারণ মহারাজ সাগর সিং ছিলেন তার খুব ভালো বন্ধু এবং দুই রাজ্যের এই সম্পর্কটি খুব ভালো হতো। মহারাজ বীরেন্দ্র সিং মহারানী শালিনী দেবীকে বললেন যেন তিনি দ্রুত মেওয়াড় গিয়ে রাজকুমারী তারার জন্য বিয়ের প্রস্তাব দেন। কিছুদিন পর মহারানী শালিনী দেবী কিছু সেবিকা ও উপহার নিয়ে মেওয়াড় রাজ্যে পৌঁছালেন। মহারাজ সাগর সিং এবং মহারানী নীলম দেবী খুব আদরের সাথে তাকে স্বাগত জানালেন। মহারানী শালিনী দেবী মহারানী নীলম দেবীকে জানালেন যে তিনি রাজকুমারী তারার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। মহারাজ সাগর সিং এবং মহারানী নীলম দেবী এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তারাও চেয়েছিলেন তাদের মেয়ের বিয়ে রাজকুমার সুমিতের সাথে হোক, কারণ রাজকুমার সুমিত ছিল অত্যন্ত যোগ্য, সুন্দর এবং গুণবান যুবক। তারা সানন্দে এই প্রস্তাব গ্রহণ করলেন। কিছু মাস পরে রাজকুমার সুমিত ও রাজকুমারী তারার বাগদানের অনুষ্ঠান ধুমধাম করে সম্পন্ন হল। দুই রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। রাজকুমার সুমিত খুব খুশি ছিল, কারণ সে যাকে ভালোবাসত এখন সে তারই হতে চলেছিল। বাগদানের পর রাজকুমার সুমিত ও রাজকুমারী তারার বিবাহের প্রস্তুতি শুরু হল। দুই পরিবার ঠিক করল যে 5 বছর পর তাদের বিবাহ হবে, যাতে রাজকুমার সুমিত রাজ্যের কাজগুলো বুঝতে পারে এবং রাজকুমারী তারাও একজন আদর্শ রানী হওয়ার জন্য প্রস্তুত হতে পারে। এই 5 বছরে রাজকুমার সুমিত তার বাবার সাথে রাজ্যের সমস্ত কাজ খুব পরিশ্রমের সাথে শিখল। সে খুব ভোরে ঘুম থেকে উঠত, ঘোড়ায় চড়ে রাজ্য পরিদর্শন করত, প্রজাদের সমস্যা শুনত এবং সেগুলো সমাধান করার চেষ্টা করত। রাজকুমার সুমিত রাজ্যের নিরাপত্তার ব্যাপারেও খুব সতর্ক থাকত এবং সৈন্যদের সাথে যুদ্ধের অভ্যাস করত। রাজকুমার সুমিত ছিল অত্যন্ত সৎ এবং সাহসী। সে তার কাজকে খুব ভালোবাসত। সে সবসময় প্রজাদের মঙ্গলের কথা ভাবত। মহারাজ বীরেন্দ্র সিং তার ছেলের জন্য খুব গর্ব অনুভব করতেন। রাজকুমার সুমিতের মনে রাজকুমারী তারার জন্য ভালোবাসা দিন দিন বেড়েই চলছিল। সে রাজকুমারী তারার সাথে নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত।
সে ভাবত যখন রাজকুমারী তারা তার স্ত্রী হবে তখন তারা দুজনে মিলে রাজ্যকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলবে। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেল। রাজকুমারী তারার মনও পরিবর্তন হতে শুরু করল। রাজকুমারী তারা একবার এক ব্যবসায়ীর ছেলেকে দেখল, যার নাম ছিল অনন্ত। অনন্ত ছিল অত্যন্ত ধনী এবং তার প্রচুর সম্পদ ছিল। অনন্ত রাজকুমারী তারাকে দেখে মোহিত হয়ে গেল এবং সে রাজকুমারী তারাকে অনেক উপহার দিতে শুরু করল। রাজকুমারী তারাও অনন্তর সম্পদ এবং তার চালচলনে প্রভাবিত হয়ে পড়ল। ধীরে ধীরে রাজকুমারী তারা অনন্তর সাথে দেখা করা শুরু করল এবং দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। রাজকুমারী তারা তার বাবা মাকে জানালো যে সে রাজকুমার সুমিতকে বিবাহ করতে চায় না। মহারাজ সাগর সিং এবং মহারানী নীলম দেবী একথা শুনে খুব ব্যথিত হলেন। তারা তাদের মেয়েকে অনেক বোঝালেন যে রাজকুমার সুমিত খুব ভালো যুবক এবং তার সাথে তার জীবন খুব সুখে কাটবে। কিন্তু রাজকুমারী তারা তার বাবা মায়ের একটি কথাও শুনল না এবং নিজের জেদ ধরে বসে রইল। রাজকুমারী তারা বলল যে যদি রাজকুমার সুমিতের সাথে তার বিয়ে দেওয়া হয় তবে সে নিজের প্রাণ ত্যাগ করবে। মহারাজ সাগর সিং এবং মহারানী নীলম দেবী মেয়ের এই কথায় ভয় পেয়ে গেলেন এবং বাধ্য হয়ে রাজকুমারী তারার কথা মেনে নিলেন। একদিন মহারানী নীলম দেবী মহারানী শালিনী দেবীকে বার্তা পাঠালেন যে তিনি সিংগড় আসতে চান। মহারানী শালিনী দেবী ভাবলেন হয়তো বিয়ের প্রস্তুতির কোনো বিষয়ে কথা হবে এবং তিনি মহারানী নীলম দেবীকে আসতে বললেন। মহারানী নীলম দেবী সিংগড় পৌঁছালেন। মহারানী শালিনী দেবী তাকে খুব আদরের সাথে স্বাগত জানালেন। দুজনে প্রাসাদের একটি ঘরে বসে কথা বলতে লাগলেন। তখনই মহারানী নীলম দেবী কাঁদতে কাঁদতে মহারানী শালিনী দেবীকে জানালেন যে রাজকুমারী তারা এই সম্পর্ক ভেঙে দিয়েছে এবং সে অনন্ত নামে এক ব্যবসায়ীর ছেলেকে বিবাহ করতে চায়। মহারানী শালিনী দেবী কথা শুনে খুব মর্মাহত হলেন। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি খুব কেঁদেছেন। মহারানী শালিনী দেবী মহারানী নীলম দেবীর কাছে জানতে চাইলেন যে এসব কিভাবে হল। মহারানী নীলম দেবী সমস্ত কথা খুলে বললেন। মহারানী শালিনী দেবীর এই সব কিছু শুনে খুব রাগ হল। তার মনে হল রাজকুমারী তারা খুব ভুল করেছে, কিন্তু এখন আর কিছুই করার ছিল না। মহারানী নীলম দেবী ক্ষমা চেয়ে ফিরে গেলেন। সেই দিন সন্ধ্যায় রাজকুমার সুমিত রাজ্যের এক দূরবর্তী এলাকা থেকে ফিরে এল। সে নিজের প্রাসাদে পৌঁছে দেখল তার মা মহারানী শালিনী দেবী খুব বিষণ্ণ হয়ে বসে আছেন। রাজকুমার সুমিত তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে। মহারানী শালিনী দেবী রাজকুমার সুমিতকে সমস্ত কথা বলে দিলেন যে রাজকুমারী তারা সম্পর্ক ভেঙে দিয়েছে এবং সে অন্য কাউকে বিবাহ করে নিয়েছে। রাজকুমার সুমিত একথা শুনে যেন পায়ের তলার মাটি হারিয়ে ফেলল। তার বিশ্বাসই হচ্ছিল না যে এসব সত্যি। সে তার মায়ের কাছে জানতে চাইল এটা কিভাবে সম্ভব। তার তো রাজকুমারী তারার সাথে বাগদান হয়েছিল এবং আর কয়েকদিন পরই তাদের বিবাহ হওয়ার কথা ছিল। মহারানী শালিনী দেবী জানালেন যে রাজকুমারী তারা এক বিখ্যাত ব্যবসায়ীর ছেলে অনন্তকে বিবাহ করে নিয়েছে। রাজকুমার সুমিতের মনে হল যেন তার মাথায় পাহাড় ভেঙে পড়েছে। সে কোনো কথা না বলে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। রাজকুমার সুমিত নিজের ঘরের দরজা বন্ধ করে দিল এবং সারা রাত সোফায় বসে রইল। তার চোখে ঘুম এলো না। সে বারবার রাজকুমারী তারার কথাই ভাবতে থাকল। সে বুঝতে পারছিল না রাজকুমারী তারা কেন এমন করল। রাজকুমার সুমিত রাজকুমারী তারাকে মন থেকে ভালোবেসেছিল। সে তাকে অত্যন্ত মহব্বত করত। পরের দিন রাজকুমার সুমিত নিজেকে সামলে নিয়ে আবার নিজের কাজে মন দিল। তার মুখে কোনো ধরনের কোনো ভাব প্রকাশ পেল না। সে নিজের ভেতরে সব কিছু লুকিয়ে ফেলল। কিছুদিন পর রাজকুমারী তারার বিদায়ও হয়ে গেল এবং সে রাজকুমার সুমিতের জীবন থেকে চিরতরে চলে গেল। রাজকুমার সুমিতের জীবন আগের মতোই চলতে থাকল। সে খুব ভোরে উঠত, নিজের কাজে লেগে যেত এবং রাত পর্যন্ত বাইরে থাকত। সে নিজের ব্যর্থ প্রেমের শোক নিশ্চয়ই পালন করেছিল, কিন্তু একলা ঘরে নিজের মুখ থেকে সে কোনো ভাব প্রকাশ পেতে দেয়নি যে রাজকুমারী তারার এই প্রতারণায় সে কতটা ভেঙে পড়েছে। রাজকুমার সুমিতের একটি বোন ছিল, যার নাম ছিল রাজকুমারী জয়া। রাজকুমারী জয়ার বিবাহ অন্য এক রাজ্যের রাজকুমার অনিলের সাথে হয়েছিল। রাজকুমার অনিল খুব ভালো স্বভাবের ছিলেন এবং নিজের স্ত্রীর খুব খেয়াল রাখতেন। রাজকুমারী জয়া নিজের জীবনে খুব সুখী ছিল। একদিন রাজকুমারী জয়া তার বাপের বাড়িতে এসেছিল। সে তার মা মহারানী শালিনী দেবীর সাথে বসে কথা বলছিল। তখনই রাজকুমার সুমিতও সেখানে এলো। রাজকুমার সুমিতের শরীর সেদিন ভালো ছিল না, তাই সে দ্রুত বাড়ি ফিরে এসেছিল। রাজকুমার সুমিত তার বোন রাজকুমারী জয়াকে দেখে খুব খুশি হল। সে তার পাশে গিয়ে বসল। মহারানী শালিনী দেবী এক সেবিকাকে ডেকে চা বানাতে বললেন।
রাজকুমার সুমিত সেখানে বসে কিছু একটা দেখছিল। তখনই মহারানী শালিনী দেবী রাজকুমারী জয়াকে জিজ্ঞাসা করলেন যে সে তার শাশুড়ির বোন দেবী রমার মেয়ের কথা কি যেন বলছিল। রাজকুমারী জয়া জানালো যে দেবী রমার মেয়ের আবার বিয়ে ভেঙে গিয়েছে। রাজকুমার সুমিতও একথা শুনে অবাক হয়ে গেল। সে মন দিয়ে শুনতে শুরু করল। রাজকুমারী জয়া জানালো যে দেবী রমার মেয়ের নাম রিয়া এবং তার বিয়ে এ পর্যন্ত ৩ বার ভেঙে গিয়েছে। রাজকুমার সুমিত জিজ্ঞাসা করল, আসলে এমনটা কেন হচ্ছে? রাজকুমারী জয়া বলল যে রিয়া খুব অদ্ভুত শর্ত রাখে। রিয়া বলে যে সে এমন কোনো পুরুষকে বিবাহ করবে না যে তার সম্পদের লোভে তার দিকে এগিয়ে আসবে। রিয়া খুব ধনী পরিবারের মেয়ে এবং তার মামারা খুব বড় ব্যবসায়ী। রিয়া বলে যে সে যে কাউকেই বিবাহ করতে পারে, কিন্তু তাকে কোনো যৌতুক দেওয়া চলবে না। সে যৌতুকের ঘোর বিরোধী। রাজকুমারী জয়া আরও বলল যে রিয়া মনে করে উপহার দেওয়া যেতে পারে, কিন্তু কেউ যদি যৌতুক দাবি করে তবে সে তাকে বিবাহ করবে না। এবারও তেমনই হল। ছেলের বাড়ির লোকেরা প্রথমে তো যৌতুক নিতে মানা করেছিল। সবাই খুশি ছিল যে রিয়ার ঘর এবার বসবে, কিন্তু একদম শেষ মুহূর্তে ছেলের মায়ের মুখ থেকে ভুল করে বেরিয়ে গেল যে তাদের 2টি মেয়ে আছে এবং তাদের জন্য কিছু ভালো গয়না গড়িয়ে দেওয়া উচিত। ব্যাস, আর কি। রিয়া রেগে গেল এবং বিয়ে ভেঙে দিল। রাজকুমার সুমিত মুখ বাঁকিয়ে বলল যে রিয়ার খুব অহংকার। রাজকুমারী জয়া বলল যে এটা অহংকার নয়, বরং তার চিন্তাধারা। রিয়া খুব ভালো মেয়ে এবং তার সবচেয়ে ভালো বন্ধু। রিয়া নিজের জায়গায় একদম ঠিক আছে। সে কেন আপোষ করবে যখন লোকেরা তার সম্পদের জন্য তার কাছে আসে? রাজকুমারী জয়া বলল যে যৌতুকের কারণে না জানি কত মেয়ে আজও তাদের বাবার বাড়িতে বসে আছে। রিয়া এই প্রথার বিরুদ্ধে এবং তার জন্যই লড়াই করে। রাজকুমার সুমিত বলল, ঠিক আছে, চলো একদিন দেখা যাবে তার মধ্যে কত গুণ আছে। এবং তারপর সে সেখান থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। দেবী রমা তার ভাই রাজকুমার অনিলের বাড়িতে থাকতেন। দেবী রমার বিবাহ হয়েছিল, কিন্তু তার স্বামী তার সাথে খুব খারাপ ব্যবহার করতেন এবং পরে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন। দেবী রমার মেয়ে রিয়া রাজকুমার অনিল ও রাজকুমারী জয়ার খুব আদরের ছিল। রিয়া রাজকুমারী জয়ার চেয়ে সামান্য ছোট ছিল এবং দুজনে খুব ভালো বন্ধুও ছিল। রিয়া তার মামা রাজকুমার অনিলকে খুব ভালোবাসত। দেবী রমা রাজকুমার অনিলের সাথে মিলে তাদের ব্যবসা অনেক বড় করেছিলেন। আসলে যখন দেবী রমা ডিভোর্সের পর ভাইয়ের বাড়িতে এসেছিলেন, তার কিছুদিন পরেই তাদের বাবার মৃত্যু হয়েছিল। সেই সময় রাজকুমার অনিল অন্য রাজ্যে পড়াশোনা করছিলেন। যখন রাজকুমার অনিল ফিরে এলেন, তখন 2 ভাইবোন মিলে ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেলেন। তাদের ব্যবসা খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। একদিন যখন রাজকুমারী জয়া রিয়ার ডাকে তার বাড়িতে কোনো পুজোয় যোগ দিতে গিয়েছিল, তখন রাজকুমার অনিল রাজকুমারী জয়াকে দেখেই তার উপর মোহিত হয়ে গিয়েছিলেন। রাজকুমার অনিল দ্রুত বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন এবং খুব তাড়াতাড়ি দুজনের বাগদান ও বিবাহ সম্পন্ন হয়েছিল। দুজনের জীবন গত 2 বছর ধরে খুব ভালো কাটছিল, কিন্তু রিয়ার এই 2 বছরে 3 বার বিয়ে ভেঙে গিয়েছিল। রিয়া এমন কোনো ছেলে পাচ্ছিল না যে তার চিন্তাধারাকে বুঝতে পারবে। একদিন মহারানী শালিনী দেবী রাজকুমারী জয়াকে বললেন যে কেন রাজকুমার সুমিতের জন্য রিয়ার কথা ভাবা হচ্ছে না। রাজকুমারী জয়ার এই আইডিয়া খুব ভালো লাগল। সে বলল যে এটা খুব চমৎকার এক চিন্তা। সে আজই গিয়ে দেবী রমার সাথে কথা বলবে। কিন্তু রাজকুমারী জয়া বলল, আগে মহারানী শালিনী দেবী রাজকুমার সুমিতের সাথে কথা বলে নিন। দুজনে সেই সময়ই রাজকুমার সুমিতের কাছে গেলেন। রাজকুমার সুমিত প্রথমে তো পরিষ্কার মানা করে দিল, কিন্তু মহারানী শালিনী দেবীর কান্না দেখে ঘাবড়ে গিয়ে শেষ পর্যন্ত রাজি হল। রাজকুমার সুমিত এক ধনী পরিবারের মেয়েকে বিয়ে করে রাজকুমারী তারাকে দেখাতে চেয়েছিল যে তার জন্য সম্পর্কের কোনো অভাব নেই। 1 মাসের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেল এবং বিয়ের তারিখও নির্ধারিত হল। আজ রাজকুমার সুমিতের বিবাহ ছিল, কিন্তু তার মুখে খুশির লেশমাত্র ছিল না। বিবাহের কিছুক্ষণ পর সে রিয়াকে বিদায় করিয়ে নিজের প্রাসাদে নিয়ে এলো, কিন্তু হঠাৎ করেই কোনো এক কাজের প্রয়োজনে তাকে সেই রাতেই বাইরে যেতে হলো। সে রিয়ার সাথে দেখা না করেই বেরিয়ে গেল। রাতের শেষ প্রহরে রাজকুমার সুমিত ঘরে এলো। তখন ঘরের বাতাসে মেহেদি, উপটান আর ফুলের একটা মেশানো সুগন্ধ ছিল। সে প্রদীপ জ্বালালো এবং ঘরের অবস্থা দেখে সে অবাক হয়ে গেল। বিছানায় যে গোলাপ ফুলের মালাগুলো লাগানো হয়েছিল সেগুলো একপাশে খুলে রাখা হয়েছিল। রিয়ার ভারী লেহেঙ্গা অর্ধেক সোফায় আর অর্ধেক মেঝের ওপর পড়েছিল। গয়নাগুলো টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়েছিল। রাজকুমার সুমিতের পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকার অভ্যেসে এই অগোছালো অবস্থা দেখে সে খুব বিরক্ত হল। এক মুহূর্তের জন্য সে যেন মাথা ঘুরে যাওয়ার মতো বোধ করল। তারপর তার নজর বিছানার মাঝখানে শুয়ে থাকা নিজের নতুন স্ত্রী রিয়ার মুখের ওপর পড়ল। রিয়ার মুখ মেকআপে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল।
তার গায়ের রং ছিল শ্যামলা, গেহুয়া এবং মুখটা ছিল খুব নিষ্পাপ। রাজকুমার সুমিত একটা ধাক্কা খেল। এখন সে বুঝতে পারল যে বিবাহের সময় রাজকুমারী তারা বারবার তাকে কেন টিপ্পনি কাটছিল। রাজকুমারী তারার অনেকবার বলেছিল যে মেয়ে তো খুব সুন্দরী খুঁজেছ তুমি, কিন্তু সে তার টিপ্পনির মানে বুঝতে পারেনি। রাজকুমারী তারার দুধের মতো ফর্সা রং এবং তীক্ষ্ণ নাকের কাছে রিয়ার শ্যামলা রং কিছুই ছিল না। এক মুহূর্তে রাজকুমারী তারার সুন্দর মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সামনে বিছানায় শুয়ে থাকা রিয়াকে দেখে রাগের ফুলকি তার সমস্ত অস্তিত্বে জেগে উঠতে লাগল। আজ তার মনে হল যেন তার সমস্ত সত্তা কোনো এক অদেখা আগুনে জ্বলছে। সে আবারও হেরে গিয়েছিল। যাকে সে দেখাতে চেয়েছিল যে তার জন্য মেয়ের অভাব নেই, আজ সেই তার হাসি ঠাট্টা করছে। মন তো চাচ্ছিল সবকিছু ভেঙে ফেলে, কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে সে স্নান করার জায়গার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে বাইরে এলো, তো তার নজর আবার রিয়ার মুখে পড়ল। রাজকুমার সুমিত দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল যে বাহ, কি চমৎকার রূপ! আর অহংকার তো এমন যেন নিজেকে খুব সুন্দরী মনে করে। এই মেয়েটি 3 বার নিজের বিয়ে ভেঙেছে। মুখ যদি ভালো হতো তবে না জানি কি করত। তারপর সে দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের পোশাক বদলাতে চলে গেল। পোশাক বদলানোর পর সে বিছানায় একটু মাথা ঠেকিয়ে বসল, কিন্তু মনের জ্বালা কিছুতেই কমছিল না। বারবার ঘুমন্ত রিয়ার মুখের দিকে নজর চলে যাচ্ছিল এবং তার গলা পর্যন্ত তেতো হয়ে উঠছিল। এইভাবে জ্বলতে পড়তে কখন তার চোখ লেগে গেল সে বুঝতে পারল না। কিছুক্ষণ পর ঘরে কড়া আলো পড়তেই তার চোখ খুলে গেল। সে সঙ্গে সঙ্গে হাত দিয়ে চোখ ঢেকে নিল। তারপর আধা খোলা চোখে দেখল রিয়া স্নান সেরে একদম সতেজ হয়ে ঘরে সকালের পুজো করছে। হালকা ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। রাজকুমার সুমিতের দমবন্ধ হওয়ার মতো অনুভূতি হল। রাজকুমার সুমিত রাগ করে উঠে দাঁড়িয়ে বলল, তোমার মধ্যে কি আক্কেল বলতে কিছু নেই? এইমাত্র চোখটা লেগেছিল আর তুমি আলো জ্বালিয়ে এবং পুরো ঘরে এই ধোঁয়া ছড়িয়ে আমার ঘুম নষ্ট করে দিলে। রিয়া তার দিকে তাকিয়ে বলল, যে আক্কেল বোধহয় আপনার নেই যে 7 সকালে পুজোর সময় ঘুমিয়ে আছেন। রাজকুমার সুমিত তার কথা শুনে কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। প্রথম দিনের কনে আর মুখ এত তেতো! সে এক ঝটকায় উঠে বসল। রাজকুমার সুমিত বলল, তোমাকে কি তোমার মা আদব কায়দা শেখায়নি যে নিজের স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়? রিয়া একদম রেগে গিয়ে বলল, মনে হয় আপনি নিজের স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা নিজের বাবার কাছ থেকে শিখেছেন। রাজকুমার সুমিত রাগের মাথায় বলল, তুমি কিভাবে কথা বলছো? রাজকুমার সুমিত এক ঝটকায় তার দিকে এগিয়ে গেল এবং তাকে টেনে দেয়ালের সাথে ঠেকিয়ে দিল। সে গর্জে উঠে বলল, যে যখন আমার মায়ের নামে এমন কথা বলবে তখন আমার কাছ থেকে চুপ থাকার আশা করো না। রিয়া বলল, যে আপনি হয়তো ভেবেছিলেন রাজকুমার অনিলের সহজ সরল ভাইঝি, তাই আপনি যাই করবেন আমি চুপ থাকব, কিন্তু এটা আপনার ভুল। রাজকুমার সুমিত বলল, যে না, আমার তো আশা ছিলই যে তোমার মধ্যে তোমার মায়ের মতোই স্বভাব থাকবে। দেখেছিলাম তাকে বিয়েতে, খুব স্পষ্টবক্তা এবং বদতমিজ। রাজকুমারী জয়া তো সেই সময় অন্য রাজ্যে পড়াশোনা করতে গিয়েছিল, কিন্তু তার মুখের যে দাপট ছিল তাতেই বোঝা গিয়েছিল যে তোমার লালন পালন কে করেছে। রিয়া লেগে গিয়ে বলল, যে আর আপনার মধ্যে হয়তো আপনার বাবা মায়ের খারাপ লালন পালন। কিন্তু তার পরের কথাগুলো অসম্পূর্ণ রয়ে গেল, কারণ রাজকুমার সুমিতের হাত উঠল এবং এক জোরালো চড় রিয়ার গালে পড়ল। রিয়া নিজের গালে হাত রেখে অসহায়ভাবে তাকে দেখল। রাজকুমার সুমিত তার মুখ চেপে ধরে বলল, যে ভবিষ্যতে আমার বাবা মায়ের ব্যাপারে একটা শব্দও বলবে না, না হলে আমি তোমাকে জ্যান্ত ছাড়ব না। তারপর সে একটা গদি তুলে নিল এবং ওপরের ছাদের দিকে চলে গেল। ছাদের মাঝখানে রাখা বড় কাঠের তক্তের ওপর গদি রেখে চারপাশে লাগানো পর্দা খুলে সে শুয়ে পড়ল। কিছুক্ষণেই অন্য কারুর চোখে জল ভরে দিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে শান্তিতে ঘুমিয়ে গেল। রিয়া জীবনে প্রথমবার চড় খেয়েছিল এবং সে খুব অবাক হয়ে গিয়েছিল। কোনো কনের সাথে কি এমন ব্যবহার করা হয়? সে এটা কখনো ভাবতেও পারেনি। তবুও তার ঠোঁটে এক তিক্ত হাসি ফুটে উঠল। আমার কপালও আপনার মতোই হল মা, সে মনে মনে দেবী রমাকে বলল। সে যখন 15 বছরের ছিল তখন তার মায়ের ডিভোর্স হয়েছিল। সে নিজের বাবাকে দেখেছিল দেবী রমাকে নির্মমভাবে মারতে। দেবী রমা মার খেয়েও সেই ঘর থেকে যেতে চাইতেন না, কিন্তু একদিন তার সহনশীলতার বাঁধ ভেঙে গেল। এভাবেই রাজকুমার সুমিত ও রিয়ার জীবনের প্রথম সকালটি এক তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে শুরু হল। দেবীর মা স্বামী রিয়াকে দিয়ে খারাপ কাজ করানোর কথা বললেন। দেবীর মা তো যেন পাগল হয়ে গিয়েছিলেন।
সেই দিন নিজের মেয়ে রিয়ার জন্য দেবীর মা প্রথমবার নিজের স্বামীর ওপর হাত তুলেছিলেন। এতে রেগে গিয়ে তার স্বামী সেই মুহূর্তেই দেবীর মাকে ডিভোর্স দিয়ে দিল। দেবীর মা নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন। রিয়ার দাদামশাই যখন সব কথা জানতে পারলেন, তখন নিজের মেয়ের কষ্ট দেখে তিনি গুমসুম হয়ে গেলেন এবং সেই সদমাতেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিন্তু দেবীর মা রিয়াকে সাহস দিলেন এবং সাথে তার মামা রাজকুমার অনিলও প্রতি মুহূর্তে তার পাশে থাকলেন। রিয়া ধর্ম এবং দুনিয়া দুই বিষয়েরই পড়াশুনো করল এবং সব দিক থেকে সে এক উন্নত মেয়ে হিসাবে আত্মপ্রকাশ করল। যখনই তার নিজেকে তুচ্ছ মনে হতো, সে তার এক গুরুমায়ের সাথে কথা বলত, যিনি সবসময় তাকে সেই সাহস দিতেন যার তার প্রয়োজন ছিল। তারপর সে নিজের লক্ষ্য খুঁজে পেল। সে নিজেকে ভালোবাসত, কারণ তার গুরুমা বলেছিলেন যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না, সে কাউকে ভালোবাসতে পারে না। নিজেকে ভালোবাসার অর্থ হল নিজের অধিকারের জন্য লড়াই করা। যদি আপনার উপর জুলুম হয়, তবে তার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আর আজ আবার সেই একই কথার পুনরাবৃত্তি হয়েছিল। যে মেয়েটি 1 মাস ধরে নিজের বিবাহের সুন্দর স্বপ্ন দেখেছিল, এক ঝটকায় তার থেকে সবকিছু কেড়ে নেওয়া হলো। কিন্তু এই সবকিছু সে বরদাস্ত করতে পারছিল না। রিয়া নির্দয়ভাবে চোখের জল মুছল এবং মনে মনে রাজকুমার সুমিতকে বলল যে এটা প্রথম এবং শেষবার রাজকুমার সুমিত, যদি এরপরে আমার মুখে চড় পড়ে, তবে তোমাকে তছনছ করতে আমার এক মুহূর্তও সময় লাগবে না। তারপর সে নিজের পূজা করল এবং বাইরে চলে এলো। বাইরে এলো তো দেখল মহারানী শালিনী দেবী প্রাতরাশের প্রস্তুতি নিচ্ছিলেন। সে বলতে বলতে টেবিলের ওপর বসল যে, মা, যদি একটু চা পাওয়া যেত। মহারানী শালিনী দেবী হেসে বললেন যে আমার সুমিতের ওই একই অভ্যাস, সকালে উঠেই চা খাওয়ার। চা খেলেই ওর চোখ খোলে। ও এইমাত্র বাইরে থেকে এলো এবং আমাকে চা বানাতে বলে গেল। এখন এক কাজ করো, তুমি নিজের ঘরে যাও, আমি তোমার আর ওর জন্য চা পাঠিয়ে দিচ্ছি। রিয়া নিঃশব্দে ফিরে এলো। সে যখন ফিরে এলো, তখন রাজকুমার সুমিত জামা কাপড় ছাড়া আলমারির সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখেই রাজকুমার সুমিতের কপালে রাগের রেখা ফুটে উঠল। রিয়া হালকা রঙের কাজ করা শাড়ি পরেছিল এবং হালকা মেকআপও করেছিল, কিন্তু তা সত্ত্বেও রাজকুমার সুমিতের মনে কোনো প্রভাব পড়ল না। রাজকুমার সুমিত ভাবল, যদি এই রং রাজকুমারী তারা পরত, তবে এই ঘরেও নিজের সৌন্দর্য দিয়ে আলো ছড়িয়ে যেত। দুজনের তুলনা করতেই তার ভেতর পর্যন্ত তিক্ততা ছড়িয়ে পড়ল। রাজকুমার সুমিত মুখ বাঁকিয়ে বলল যে সকাল সকাল নিজের মুখ দেখানো কি খুব জরুরি ছিল? রিয়া বলল, রাজকুমার সুমিত, আমি পালিয়ে আসিনি, ব্যান্ড বাজিয়ে আমাকে নিতে এসেছিলে। এখন যদি এই ধরনের ব্যবহার করো, তবে আমি বরদাস্ত করব না। এবং এটা ভুলো না যে তোমার সাথে আমার সম্পর্ক খুব নাজুক। তোমার বোন আমার বন্ধু। রাজকুমার সুমিত বলল, নিজের রূপ দেখিয়ে দিলে তো। আমার বোন তোমার ব্যাপারে একদম ভুল ভাবে যে তুমি একটা ভালো মেয়ে। রিয়া বলল, তোমার কি মনে হয় যে তুমি আমাকে যা খুশি বলবে আর আমি তোমাকে উত্তরও দেব না? বলে দিচ্ছি, বুঝে যাও, কারণ যদি তুমি ফিরে না আসো, তবে আমি এখানেই থাকব, আর আমি কতটা খারাপ তার আন্দাজও তোমার নেই। আমি নিজেকে ভালো মনে করি না, আর রাজকুমারী জয়া যদি ভাবে, তবে আমি কিছু করতে পারব না। রিয়া তার চোখের দিকে তাকিয়ে নির্ভীকভাবে বলল এবং তাকে অবাক করে দিল। রাজকুমার সুমিত রাগকে চেপে ধরে মাথা নাড়িয়ে নিজের পোশাক বের করে নিয়ে পোশাক বদলানোর জায়গায় চলে গেল। রিয়া তাকে এই হুমকি দিতে চায়নি, কিন্তু সে তাকে নিজের গুরুত্ব বোঝাতে চেয়েছিল। এমনিতে যদি দুজনের মধ্যে কিছু খারাপ হতো, তবে সে রাজকুমার অনিল এবং রাজকুমারী জয়ার মধ্যে কখনো কিছু ভুল হতে দিতে পারত না, কারণ সে দুজনকে খুব ভালোবাসত। কিন্তু রাজকুমার সুমিতকে জবাব দেওয়াও জরুরি ছিল, যাতে সে ভবিষ্যতে তার ওপর হাত তোলার সাহস না করে। না হলে তার অবস্থাও তার মায়ের মতোই হতো। সন্ধ্যায় তাদের সংবর্ধনা অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল, কিন্তু সেই সময় রাজকুমার সুমিতকে কোনো কাজের প্রয়োজনে সেখান থেকে যেতে হলো। সে কাজ শেষ করে সবার সাথে বাড়ি ফিরে এলো। পোশাক বদলানোর পর যখন রিয়া চুল খুলতে লাগল, তখন চুলে অনেক কিছু মাখানো থাকার কারণে চুল একে অপরের সাথে আটকে গিয়েছিল। চুল লম্বা ছিল, তাই সেগুলো ছাড়াতে অসুবিধা হচ্ছিল দেখে সে স্নান করার কথা ভাবল। স্নান করে বাইরে বেরিয়ে এসে চুল আঁচড়াচ্ছিল, এমন সময় দরজা খুলল এবং রাজকুমার সুমিত ভেতরে এলো। সে এক মুহূর্তের জন্য তাকে দেখে থমকে গেল, কিন্তু তারপর তাকে না দেখেই সামনের দিকে এগিয়ে গেল। টলমল পায়ে সামনের দিকে এগোতেই রিয়া চমকে গেল। সে জিজ্ঞাসা করল, কি হয়েছে, আপনি ঠিক আছেন? তখনই তার নজর রাজকুমার সুমিতের বাহুর ওপর পড়ল, যেখানে পট্টি বাঁধা ছিল। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, এটা কি হলো, আপনার চোট কিভাবে লাগল? রাজকুমার সুমিত যন্ত্রণাকাতর স্বরে বলল, কিছু হয়নি, শুধু বদমাশরা তীর চালিয়েছিল, ছুঁয়ে বেরিয়ে গেছে। চোটের কারণে তার পোশাক খুলতে পারছিল না। কিছুক্ষণ পর সে পোশাক নিয়ে বাইরে এলো তো রিয়া চিন্তিত চোখে তার দিকে তাকিয়েছিল। রিয়া সহানুভূতির সাথে বলল, আপনি বসুন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি।
রাজকুমার সুমিত বলল, এটার কোনো প্রয়োজন নেই, আমি নিজের কাজ নিজে করতে পারি, কারুর দয়া নেওয়া আমার অভ্যেস নেই। রিয়া তার কথা শুনল না এবং ওষুধ বের করল। সে ধীরে ধীরে ওষুধ তার দিকে বাড়ালো, তো রাজকুমার সুমিত লাগে হাত ঝাপটা মারল এবং ওষুধ মাটিতে পড়ে গেল। রিয়া চিৎকার করে বলল, এটা কি করলেন আপনি? রাজকুমার সুমিত কঠোর গলায় বলল, নিজের কাজ নিয়ে থাকো, আর আমার কাছে আসার একদম চেষ্টা করো না। রিয়া চোখে জল নিয়ে বলল, আমারই মাথা খারাপ ছিল যে আমি আপনার প্রতি সহানুভূতি দেখালাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে কিছু মানুষ না তো ভালোবাসার যোগ্য আর না আমাদের চিন্তার। রাজকুমার সুমিত গর্জে উঠে বলল, চুপ করো আর আমার ঘর থেকে বাইরে বেরিয়ে যাও। রিয়া বলল, যাব না, কারণ এটাও আমার ঘর, আর যদি আপনার এতই কষ্ট হয় তবে আপনি এখান থেকে যেতে পারেন। রিয়ার আগে বিছানার মাঝখানে কোলবালিশ রেখে শুয়ে পড়ল। রাজকুমার সুমিত তার এই স্পষ্টবাদিতা ও বেয়াদবিতে ভেতর থেকে খুব রেগে গেল, কিন্তু কিছু না বলে শুধু সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর সে রাগে বলল, গোল্লায় যাক, ও রিয়াকে একপাশে সরিয়ে দিয়ে বিছানায় ছড়িয়ে শুয়ে পড়ল। রিয়া আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার কষ্টের কথা ভেবে চুপ করে একপাশে সরে শুয়ে রইল। রাজকুমার সুমিতের ঘুম ভাঙল একটা আওয়াজে। সে সময় দেখল অনেক দেরি হয়ে গেছে। সে ভাবল, অনেক সময় হয়ে গেল, আর আমাকে তো কাজ করতে হবে, আর এ এখনও ঘুমাচ্ছে। সে ঘুমন্ত রিয়াকে দেখে বিড়বিড় করল। তারপর সে তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নিচে এলো। সবাই খাবারের টেবিলে ছিল। সে এসে বসে পড়ল। মহারানী শালিনী দেবী জিজ্ঞাসা করলেন, রিয়া কোথায়? রাজকুমার সুমিত বিরক্ত হয়ে বলল, এখনও শুয়ে আছে। মহারানী শালিনী দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সকাল সকাল এত রাগে কেন আছো? রাজকুমার সুমিত বলল, আমার দেরি হয়ে গেছে, আর আমাকে আজ তাড়াতাড়ি যেতে হতো। মহারানী শালিনী দেবী রেগে বললেন, মাথা ঠিক আছে তোমার? তোমার চোট লেগেছে, কোনো রসিকতা নাকি? রাজকুমার সুমিত বলল, মা, কাজ তো কাজই। মহারানী শালিনী দেবী রাগে বললেন, রাজা সাহেব, আপনি কাউকে খবর পাঠিয়ে দিন যে আজও যাচ্ছে না। রাজকুমার সুমিত বলল, আমি তাড়াতাড়ি ফিরে আসব, আর এমনিতেও আমি বাড়িতে কি করব? মা বললেন, যদি তুমি ঘর থেকে বাইরে এক পাও ফেলো তবে আমি তোমার সাথে সারা জীবন কথা বলবো না। মহারানী শালিনী দেবী এখন আবেগপ্রবণ কথা বলতে লাগলেন। রাজকুমার সুমিত রাগে নাস্তা করতে লাগল, কিন্তু তার বাহু খুব ব্যথা করছিল এবং বাঁ হাতে খাওয়াও কঠিন হচ্ছিল। তবুও সে কষ্টে খাচ্ছিল। তখনই মহারানী শালিনী দেবী বললেন, রিয়ামা, এসে গেলে তুমি? রাজকুমার সুমিত দেখল রিয়া ধোয়া মুখ আর চুলের খোঁপা বেঁধে কাঁধে ওড়না ছড়িয়ে পাশের জায়গায় বসে পড়ল। সেই সময় পাশের বাড়ির বারান্দায় রাজকুমারী তারাকেও দেখা গেল। বাড়িগুলো একে অপরের সাথে লাগানো ছিল। সকাল সকাল সে একদম সতেজ এবং খুব সুন্দর। রাজকুমার সুমিত অজান্তেই দুজনের তুলনা করতে লাগল। রাজকুমারী তারা চতুর্দশীর চাঁদ ছিল তো। রিয়া কম দুধ দেওয়া চা। নিজের উদাহরণে তার নিজেরই হাসি পেল। যদি চায়ে একটু দুধ বেশি পড়ত তবে কি ক্ষতি হতো? সে একবার নজর তুলে রিয়াকে দেখল, যে কোনো ভ্রুক্ষেপ না করে নাস্তা করায় ব্যস্ত ছিল। রাজকুমারী জয়া তার মুখের ভাব দেখছিল। কিছুক্ষণ পর রাজকুমার সুমিত নিজের পানীয়ের পাত্র ধরে বসার ঘরে গিয়ে বসল। রাজকুমারী জয়া নিজের জন্যও একটা পানীয়ের পাত্র নিয়ে এলো এবং তার পাশে গিয়ে বসল। রাজকুমারী জয়া বলল, আজ যা হলো আমি দেখেছি। তুমি ইচ্ছে করে রাজকুমারী তারাকে দেখছিলে এবং হয়তো তুলনাও করছিলে। নিশ্চিতভাবেই তোমার মন বলেছে যে কোথায় সাধারণ রিয়া আর কোথায় রাজকুমারী তারা। কিন্তু নিজের মন দিয়ে যদি দেখো তবে তোমার কাছে রিয়া রাজকুমারী তারার চেয়ে অনেক বেশি সুন্দর মনে হবে। রাজকুমারী জয়া বলল, খুব নিষ্পাপ রিয়া। তার মন যেন আয়নার মতো পরিষ্কার। যে তাকে ভালোবাসে তার জন্য প্রাণ দিতেও সে পিছোপা হয় না। সব সময় সাহায্যের জন্য তৈরি থাকে। কখনো কারোর পড়াশোনায় সাহায্য করতে হয়, কখনো কারোর সাথে কবিরাজের কাছে যেতে হয়, কখনো কোনো বাচ্চাকে দেখতে হয়। এই সব কাজ রিয়া করে পুরো এলাকার জন্য। রাজকুমার সুমিত ঠাট্টার সুরে হেসে বলল, কিন্তু তোমার এই আদরের ভাইজিকে একটা চায়ের পাত্র পর্যন্ত বানাতে আসে না। যেমন বিয়ের আগে নিজের জন্য বানাতাম, এখনও সবকিছু নিজের জন্যই করতে হবে। জানো, রাতে দেরি করে ফিরি আর কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তো কাকে বলবো? রাজকুমারী জয়া বলল, এটা সবসময় এমন কেন হয় যে বিয়ের আগে যে ছেলে কাজ করে বিয়ের পর করা ছেড়ে দেয়, আর যে মেয়ে বিয়ের আগে কাজ করে না তাকে বাধ্য করা হয় যে সেই কাজই করো? আমরা একে অপরকে বদলাই নাকি নিজেরাই কেন বদলে যাই? এমন হতে পারে না যে আপনি খাবার বানালেন আর সাথে রিয়াকে বললেন, এসো খাবার খাই। এভাবেই স্বামী স্ত্রীর ভালোবাসা চলে।
রাজকুমারী জয়া বলল, এখন আমার আর রাজকুমার অনিলের মধ্যে দেখে নিন। এত ভালোবাসা যে তিনি আমাকে পেঁয়াজ পর্যন্ত কাটতে দেন না, কারণ পেঁয়াজ কাটলে আমার চোখে কষ্ট হয়। এমনকি শুরুতে তিনি এটা বলে দিয়েছিলেন যে বাড়িতে পেঁয়াজই আসবে না, পেঁয়াজ ছাড়াই রান্না হবে। কিন্তু আমি তাকে বোঝালাম যে আমার রান্না করতে ভালো লাগে, আর তিনি আমার এই কথা বুঝেছেন। আমার প্রতিটি জিনিসের এত প্রশংসা করেন যে আমি কি আর বলবো। রাজকুমারী জয়া বলল, এমনকি একবার লবণ বেশি হয়ে গিয়েছিল, তো সেটারও তিনি এত প্রশংসা করলেন। যখন আমি রাগে জিজ্ঞাসা করলাম যে আপনি আমাকে কেন বললেন না, তখন তিনি বললেন, তাতে কি হয়েছে, কখনো কখনো ভুল হয়েই যায়। ব্যাস, এটাই তো একটা নারী পুরুষের কাছ থেকে চায়। আপনি তাকে বদলে দিয়ে ভালোবাসেন, তবে সেটা কেমন ভালোবাসা? সে যেমন আছে তেমনই ভালোবাসুন। ভাই, একবার তাকে বোঝার চেষ্টা করুন। আপনি তার গুণাবলীর ভক্ত হয়ে যাবেন। সে মন থেকে আপনার কাছে সুন্দর মনে হবে। রাজকুমার সুমিত বিরক্ত হয়ে বলল, দয়া করে এখন তার মতো আমাকে কথা শুনিও না। তুমি তো জানো আমার এই ধরনের কথায় খুব বিরক্তি লাগে। রাজকুমারী জয়া আফসোস করে মাথা নাড়ল। সময়ের কাজ ছিল বয়ে চলা, আর সময় বয়ে যাচ্ছিল। তাদের বিবাহের 10 দিন হয়ে গিয়েছিল, কিন্তু রাজকুমার সুমিত একদিনও তার দিকে নজর তুলে দেখেনি। রিয়া এই কারণে এখন যেন নিজেকে হীন মনে করতে শুরু করেছিল। যদিও এই মেয়েটি সবসময় নিজের সাহস বজায় রাখত এবং সে নিজেকে কখনো কম মনে করত না, কিন্তু এই কয়েকদিনে রাজকুমার সুমিত তাকে কম সৌন্দর্যের এত খোঁচা দিয়েছে যে সে যেন নিজের তুলনা রাজকুমারী তারার সাথে করতে শুরু করেছিল। সে সেই সময়েও আয়নার সামনে দাঁড়িয়েছিল এবং রাজকুমার সুমিত তার পেছনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। ফর্সা রঙের এই যুবকটির সামনে রিয়াকে খুব সাধারণ লাগছিল। রাজকুমার সুমিত বিরক্তির সাথে বলল, চলো তাড়াতাড়ি করো, আমাকে তোমাকে রাজকুমার অনিলের প্রাসাদে ছেড়ে দিয়ে নিজের কাজে পৌঁছতে হবে। রিয়া নিঃশব্দে নিজের বড় ওড়নাটা 2 কাঁধের ওপর নিল। রাজকুমার সুমিত রাগে বলল, এটা নেওয়া কি খুব জরুরি? তুমি কি এমনিই যেতে পারো না? রিয়া সপাট শব্দে বলল, নারীকে চেনেন? নারী কেন বলা হয়? আড়াল করার জিনিস বলেই আমি এটা নিই, কারণ আমার নিজের দেখনদারি করার কোনো শখ নেই। সে বলল এবং তারপর বাইরের দিকে বেরিয়ে গেল। রাজকুমার সুমিত তাকে রাজকুমার অনিলের প্রাসাদে ছাড়ার পর নিজের কাজে চলে গেল। সন্ধ্যায় সে সরাসরি সেখানেই পৌঁছে গেল। খাওয়ার পর সবাই বসার ঘরে বসেছিল। রাজকুমার অনিল রাজকুমারী জয়াকে বিবাহের বিবাহবার্ষিকীতে একটা সুন্দর বাড়ির উপহার দিয়েছিলেন। রিয়া তাড়াতাড়ি হাত বাড়িয়ে বলল, আমার উপহার? রাজকুমার অনিল জানলে শুনে তাকে খেপানোর জন্য জিজ্ঞাসা করলেন, কিসের উপহার? রিয়া মুখ ফুলিয়ে বলল, আমার বিবাহের উপহার আপনি এখনো দেননি। রাজকুমার অনিল নিজের রথের চাবি তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নিন আপনার উপহার। রিয়া খুশিতে বলল, খুব ভালো, আপনি খুব ভালো মামা। দেবীরমা বললেন, আরে নিজের রথ ওকে কেন দিচ্ছ? এই তো গত মাসেই তো নিলে তুমি। রিয়া বলল, মা তুমি চুপ করো, এটা শুধু মামারই পছন্দ ছিল না, বরং আমারও খুব পছন্দ। আর যদি এটা উনি দিয়েও দেন, তবে এটা আমার অংশ থেকে দেবেন। নিজের সম্পত্তির অর্ধেক অংশ আমার আর তোমার নামে করা আছে। দেবীরমা বললেন, এই মেয়ে কখনো শুধরাবে না। রাজকুমার অনিল বললেন, দিদি এখন আমার রাজকুমারীকে কিছু বলবেন না, আর ওর শখ আছে তো সেটা পূরণ করতে দিন। দেবীরমা বললেন, এই সবই তোমার দেওয়া লাই, তোমার আদর ওকে বিগড়ে দিয়েছে। দেখো রাজকুমারী জয়াকেই তো সব কাজ পারে, কিন্তু একে তো রুটি গোল করতেও আসে না। রিয়া বিরক্ত হয়ে বলল, মা তোমার নজর সবসময় আমার রান্নাবান্নার উপর কেন পড়ে? দেবীরমা বললেন, হ্যাঁ তো চেষ্টা করো, আর এমনিতেও স্বামীর মন খুশি হয় যখন স্ত্রী নতুন নতুন আর ভালো খাবার বানিয়ে খাওয়ায়। এখন দেখো রাজকুমার অনিল কত খুশি হন রাজকুমারী জয়ার রান্না খেয়ে। কিন্তু রিয়া কোথায় বোঝার পাত্রী? সে তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিল এবং ব্যবসার ব্যাপারে কথা বলতে লাগল। কিছুক্ষণ পর রাজকুমার সুমিত বলল, চলো তাহলে বাড়ি চলি। কিন্তু রাজকুমার অনিল বললেন, বাইরে তো বেশ তুফানে বৃষ্টি হচ্ছে, আর এই অবস্থায় আপনাদের যাওয়া ঠিক হবে না। আমার মনে হয় এখন থেকে যান, সকালে চলে যাবেন। রাজকুমার সুমিত বলল, না, আমি অন্য কোথাও ঘুমাতে পারি না। রিয়া মিনতির সুরে বলল, দয়া করে এখানেই থেকে যান না। রাজকুমারী জয়া বলল, ঠিক আছে রিয়া, আপনি এখানেই থাকুন, আর সাথে ভাই সাহেবও এখানেই থাকবেন। এটা আমার আদেশ, যে দেখি কিভাবে আমার কথা না শোনেন, আমি দেখে নেব তাকে। রাজকুমারী জয়া বলল, কিন্তু দয়া করে রাজকুমার সুমিত, ভাই সাহেব, দয়া করে জেদ করবেন না।
রাজকুমারী জয়া চোখের ইশারায় তাকে সতর্ক করে বলল। রাজকুমার সুমিত মনে মনে খুব রেগে গেল। দেবী রমা বললেন, রিয়ামা, রাজকুমার সুমিতকে নিজের ঘরে নিয়ে যাও। রিয়া হ্যাঁ বলে মাথা নাড়ল এবং রাজকুমার সুমিতকে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। রাজকুমার সুমিত যখন তার পেছনে ঘরে এলো তখন তার ঘর দেখে অবাক হয়ে গেল। সাজসজ্জায় গাঢ় রঙের বিছানা ছিল, আর গাঢ় রঙেরই পর্দা লাগানো ছিল। সামনে পুরো দেওয়ালে আলমারি বানানো ছিল এবং একপাশে আলাদা জায়গা করে দুটো সামনের দিকের বসার জায়গা এবং টেবিল রাখা হয়েছিল। রাজকুমার সুমিতের মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে এলো যে, ভালো ঘর। রিয়া বলল, আমি জানি, আমাদের বাড়ির সবচেয়ে বড় আর সুন্দর ঘর এটা, আর এটা আমার মামা স্পেশাল আমার জন্য বানিয়েছেন। রাজকুমার সুমিত বলল, তোমার ঘর বেশ সুন্দর। আমি সুন্দর জিনিস খুব পছন্দ করি, আর আমি সবসময় সুন্দর জিনিসের প্রশংসা করি। রিয়া ঝেঝিয়ে বলল, হ্যাঁ, আপনি না শুধু সুন্দর জিনিসের প্রশংসা করেন, বরং আপনি কম সুন্দর লোকেদেরও বেশ ভালোই বদনাম করেন। তারপর সে পোশাক বদলানোর জন্য পোশাক বদলানোর জায়গার দিকে এগিয়ে গেল এবং রাজকুমার সুমিতও হাঁটতে হাঁটতে বাইরের দিকে এগিয়ে গেল। সে পর্দা সরালো তো চাঁদের আলো ভেতরে চুইয়ে এলো। রাজকুমার সুমিত মোহগ্রস্ত ভঙ্গিতে বলল, খুব সুন্দর। রিয়া নিজের চুল খোপা করে তার কাছে এসে জিজ্ঞাসা করল, কি দেখছেন আপনি? রাজকুমার সুমিত বলল, চাঁদকে। জানো, আমাকে সব সময় সুন্দর জিনিস খুব আকৃষ্ট করে। যদি তুমিও নিজের ঘরের মতো এত সুন্দর হতে, তবে হয়তো এতক্ষণে তুমি আর আমি খুব কাছাকাছি চলে আসতাম। বিয়ের আগে আমি জানতাম না যে তুমি সুন্দর নও। রিয়া জিজ্ঞাসা করল, আপনাকে কে বলল যে আমি সুন্দর নই? আর আপনি এটা কিভাবে ভেবে বসলেন যে আমি সুন্দর নই, যেখানে ভগবান বলেন যে আমরা মানুষকে সবচেয়ে উত্তম বানিয়েছি? যেখানে আপনার কথা যে আপনি সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হন, তো এটা আপনার নিজের ভাবনা। সত্যি এই যে মানুষ যে জিনিসের প্রতি আকৃষ্ট হয় তা নিজের থেকেই সুন্দর লাগতে শুরু করে। রিয়া বলল, আর আপনি তো আমার প্রতি আকৃষ্টই হতে চান না, তো আমি আপনাকে সুন্দর দেখাবো কিভাবে? যখন কেউ কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয় তখন তার ভালো মন্দ সব ভুলে যায়। যেমন আপনি রাজকুমারী তারার ক্ষেত্রে করেন। আপনি তার সৌন্দর্যের দিকে নজর দেন, তার বাকি অভাবগুলোকে উপেক্ষা করে যান। সে হালকা হাসির সাথে কিন্তু সাহস ভরা গলায় বলল। রাজকুমার সুমিত তার কথার মধ্যে লুকিয়ে থাকা কষ্ট দেখে একদম লজ্জিত হয়ে গেল। সে বলল, মাফ করো, আমি আপনাকে কোনো আশা দিতে চাইনি যে আমি আপনাকে ভালোবাসব, কিন্তু আমি আপনাকে আপনার প্রতিটি অধিকার অবশ্যই দেব। আমি জানি পুরুষের যত আবেগ থাকে নারীদেরও ততটাই থাকে। তুমিও এক তরুণী মেয়ে, তোমারও মন চায় নিজের স্বামীর সঙ্গ পাওয়ার জন্যে। আমি নিজেকে প্রস্তুত করেছি যে আমি তোমাকে তোমার অধিকার অবশ্যই দেব। ভালোবাসা তো আমি করেছিলাম, আর তাকে হারিয়েও ফেলেছি, তো এখন হয়তো সারা জীবন ভালোবাসতে পারব না। রিয়া বলল, আমার আপনার থেকে কোনো অধিকার চাই না। যখন ভালোবাসা নেই, সম্মান নেই, তবে তখন কোন অধিকার পালন করবেন আপনি? স্ত্রীর অধিকারগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে এই যে তাকে ভালোবাসা আর সম্মান দেওয়া হোক, আর আপনি আমার প্রথম অধিকার ভেঙে আমাকে বলছেন যে আমি আপনার সব অধিকার পালন করব। বিবাহ কি কেবল দুটি শরীরের মিলন হয়? না রাজকুমার সুমিত, ভগবান স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা আর সম্মানের শর্তে বানিয়েছেন। রাজকুমার সুমিত অসন্তোষের সাথী বলল, দেখো, দয়া করে আমাকে এই কথাগুলো শুনিও না, আমার একদম ভালো লাগছে না। রিয়া তার কথায় মাথা নাড়ল এবং বিছানার দিকে এগিয়ে গেল। রাজকুমার সুমিত অনেকক্ষণ জানলায় দাঁড়িয়ে রইল। তারপর রিয়াকে ঘুমাতে দেখে সেও তার অন্যদিকে গিয়ে শুয়ে পড়ল। সবসময় যেমনটা হয়, সকাল হওয়ার আগে প্রাসাদের সেবিকারা প্রদীপ জ্বালাতে শুরু করলে রাজকুমার সুমিতের ঘুম ভেঙে গেল। তার মন খুব খারাপ হয়ে গিয়েছিল। যখন তার নজর সামনে গেল তখন দেখল রিয়া ঘরের এক কোণে বসে ধূপের আগরবাতি জ্বালাচ্ছে। তাকে দেখে রাজকুমার সুমিতের খুব বিরক্তি হল। এ কখনো শুধরাবে না, সে মনে মনে ভাবল। সে বিরক্ত হয়ে উঠল এবং স্নানাগারের দিকে এগিয়ে গেল। যখন সে স্নান করে বাইরে বেরোল তখন রিয়া গীতা পাঠ করছিল। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ল এবং রাজকুমারী জয়া এক থালায় সুগন্ধি পানীয় নিয়ে ভেতরে এলো। জয়া রাজকুমার সুমিতের ছোট বোন ছিল এবং রাজকুমার অনিলের স্ত্রী ছিল। রিয়া তোমার পরবর্তীতে রিয়া কি করল এবং সুমিতের মন কি পরিবর্তন হল তা জানতে চাইলে আমাকে বলতে পারেন। জয়া হেসে বলল, আমি এই সুগন্ধি পানীয় তোমার জন্য নিয়ে এসেছি। রিয়া কৃতজ্ঞতার চোখে তার দিকে তাকাল এবং বলল, ওহ, তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রিয় ননদ, তুমি খুব ভালো। বাহ, এটা কত সুগন্ধি! সত্যি অনেক দিন পর এমন পানীয় পান করলাম। সে গরম পানীয়তে চুমুক দিতে দিতে বলল। রাজকুমার সুমিত অসন্তুষ্ট হয়ে তাকে দেখছিল। রিয়া হঠাৎ জিজ্ঞাসা করল, আপনি কি এই পানীয় পান করেন না?
আমি তো নিজে সেদিন থেকে আপনাকে কতবার এই পানীয় পান করতে দেখেছি। রাজকুমার সুমিত উত্তর দিল, পান করি, কিন্তু খালি পেটে নয়। সকালে হাঁটার পর আমি আমার বিশেষ পানীয় নিই এবং কিছু ফল। তারপর এই পানীয় নিই যাতে আমার চোখ পুরোপুরি খুলে যায়। আমরা এত সকালে খালি পেটে এই জিনিসগুলো খেয়ে নিজেদের ক্ষতি করি না, আর সেই কারণেই আমরা এত ফর্সা। রাজকুমার সুমিত শেষে ব্যঙ্গ করে কথাটি বলল। রিয়া জবাব দিল, আমরা রাজপুতরা অনেকেই পানীয় পান করি এবং তবুও ফর্সাই হই। রাজকুমার সুমিত ব্যঙ্গ করে বলল, কোথা থেকে ফর্সা আপনি? রিয়া শান্তভাবে বলল, আপনি ছাড়া সবাই বলে, আর এমনিতেও সাদা রং আসলে আমারই, আর আপনাকে দেখে তো মনে হয় যেন সাদা কাগজ বা কোনো অসুখ হয়েছে। রাজকুমার সুমিত অবাক হয়ে জিজ্ঞাসা করল, অসুখ মানে? রিয়া প্রশান্তিতে উত্তর দিল, শ্বেতিরোগ। রাজকুমার সুমিত দাঁতে দাঁত চেপে বলল, শ্বেতিরোগ মানে সাদা দাগ? রিয়া জোরে মাথা নাড়ল। রাজকুমার সুমিত বিরক্ত হয়ে বলল, তুমি অবিশ্বাস্য। রিয়াও রাগে বলল, আমারও তাই ধারণা। রাজকুমার সুমিত রাজকুমারী জয়াকে বলল, দেখেছ তুমি, ও আমার সাথে কিভাবে কথা বলছে? রাজকুমারী জয়া বলল, এই গরিবকে মাঝখানে টেনো না। রিয়া চোখ ঘুরিয়ে বলল, আপনারা দুজনে লড়াই করতে থাকুন, আমাকে কাজ করতে হবে, এবং দ্রুত বাইরে বেরিয়ে গেল। রাজকুমার সুমিত সেই দিকে কড়া নজরে তাকিয়ে বলল, তুমি কখনো সোজা মুখে কথা বলতে পারো না। রিয়া জবাব দিল, আগে আপনি শুরু করেছিলেন, যেদিন আপনি সোজা কথা বলবেন আমিও বলবো। রাজকুমার সুমিত বলল, স্বামীর অনাদর করা পাপ। রিয়া সাথে সাথে উত্তর দিল, স্ত্রীকে বারবার ছোট দেখানো এবং তার অধিকার না দেওয়া এ বিষয়ে আপনার কি ধারণা? কিন্তু রাজকুমার সুমিতের গভীর দৃষ্টি দেখে সে হঠাৎ ঘাবড়ে গেল, এবং এখন তার উপলব্ধি হল যে সে ভুল বলে ফেলেছে। রাজকুমার সুমিত হাসি মুখে কাছে এসে বলল, তাহলে তোমার অধিকার চাই? আমি তো তোমাকে তোমার অধিকার রাতেই দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু তুমিই মানা করেছিলে। রিয়া দ্রুত বলল, আমার ঘুম পাচ্ছে। এই বলে সে খালি বাটি টেবিলে রাখল এবং চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়লে রাজকুমার সুমিত উঠে দরজা খুলল। প্রাসাদের এক বৃদ্ধা সেবিকা বলল, রাজকুমার, নিচে খাবার ঘরে সবাই তোমার অপেক্ষা করছে। রাজকুমার সুমিত বলল, জি, আমরা আসছি। রিয়া সাড়া দিল। খাবার খাওয়ার পর তারা নিজের প্রাসাদের উদ্দেশ্যে রওনা হল। বাড়িতে পৌঁছেই রাজকুমার সুমিত রোজকার মতো প্রস্তুতি নিতে লাগল। তাকে রাজ্যের কাজে বেরোতে হতো। সন্ধ্যায় সে যখন বাড়িতে ফিরে এলো, সামনের দৃশ্য দেখে থমকে গেল। মহারানী শালিনী দেবী ঘরে বিছানায় বসেছিলেন, আর রিয়া তাদের পেছনে দাঁড়িয়ে পায়ের সেবা করছিল। মহারানী শালিনী দেবী আদরে বললেন, আরে মা, এবার থামো। রিয়া বলল, কোনো ব্যাপার না মা, আমার ভালো লাগে, আর আমি আমার মায়েরও এভাবেই সেবা করতাম। দেখবেন আপনি অনেক আরাম পাবেন। আপনার পা ব্যথা করে না, তার জন্য এটি খুব ভালো পদ্ধতি। আর আপনার অসুখ অনেক বেড়ে গিয়েছে। আজ থেকে আপনি সেই খাবারই খাবেন যা আমি ঠিক করেছি, এবং দেখবেন এর ফলে আপনার পায়ের ব্যথাও কমে যাবে। অসুখের সময় যখন আমরা ভুল কিছু খাই, তখনই আমাদের পায়ের ব্যথা বাড়তে থাকে। রিয়া রোগের বাড়াবাড়ি নিয়ে কথা বলছিল, সুমিত আগ্রহ নিয়ে কাছে এলো। মহারানী শালিনী দেবী জিজ্ঞাসা করলেন, আরে, এসে গেছো বাবা? রাজকুমার সুমিত তাড়াতাড়ি তাদের আশীর্বাদ নিয়ে তাদের পাশেই বিছানায় বসল এবং রিয়ার দিকে তাকাতে লাগল, যাকে সব সময়কার মতো সুন্দর ও শালীন পোশাকে খুব নিষ্পাপ লাগছিল। সেবা শেষ করে রিয়া নিজের ঘরে চলে গেল। রাজকুমার সুমিতও তার পেছনে ঘরে এলো। সে সবসময়কার মতো ব্যঙ্গ করে বলল, চলো, ভালোই হয়েছে, রান্না করে না হোক অন্তত সেবা করে শাশুড়ির মন জয় করে নাও। কিন্তু আজ রিয়া পাল্টা জবাব দেওয়ার মেজাজে ছিল না। চুপচাপ নিজের কাজ করতে লাগল। রাজকুমার সুমিত জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে এড়িয়ে চলছ? রিয়া গম্ভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার কেন মনে হয় যে আমি আপনাকে এড়িয়ে চলছি? আমার আর আপনার মধ্যে এমন কি সম্পর্ক যে আমরা একে অপরকে এড়িয়ে চলব বা একে অপরকে সময় দেব? সে এক বিষণ্ণ হাসির সাথে বলল। রাজকুমার সুমিত বলল, তাও ঠিক। যাই হোক, তোমাকে সেবা করতে দেখলাম, বেশ দক্ষ তুমি। একটু আমার মাথারও সেবা করে দাও। রাজকুমার সুমিত বিছানায় বসে পেছনে মাথা হেলিয়ে রসিকতা করে বলল, এবং তার পূর্ণ বিশ্বাস ছিল যে রিয়া তার সেবা কখনোই করবে না। কিন্তু পরের মুহূর্তেই রিয়ার নরম ও শীতল হাত তার কপালে পড়তেই সে ঝট করে চোখ খুলে দেখল। রিয়া হালকা হাতে তার সেবা করতে লাগল, এবং রাজকুমার সুমিত তার হৃদয়ের গভীর পর্যন্ত প্রশান্তি অনুভব করল। ক্লান্তি খুব বেশি ছিল বলে সে সেখানেই মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল।
অনেকক্ষণ পর যখন তার চোখ খুলল, সে দেয়ালের ঘড়িতে দেখল রাত ৩টে বেজে গেছে। সে তাড়াতাড়ি সোজা হতে গেল, কিন্তু তার ঘাড় আড়ষ্ট হয়ে গিয়েছিল। সে ব্যথায় কুঁকিয়ে উঠে ঘাড়ে হাত দিয়ে দাঁড়াল। ২-৩ বার ঘাড় এদিক ওদিক ঘোরাল, কিন্তু ব্যথা বেড়েই যাচ্ছিল। সেই সময় রিয়া ভেতরে এলো। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনার কি হয়েছে? রাজকুমার সুমিত উল্টো তার ওপর রাগ করে বলল, ওহ, জানি না কোন নিয়তে তুমি আমার মাথা টিপে দিয়েছিলে, আমার ঘাড়ে খুব ব্যথা হয়ে গেছে। রিয়া তিক্ত গলায় বলল, আপনার তো শুধু আমাকে শোনানোর বাহানা চাই, এতেও কি আমার দোষ? আমি আপনার মাথা টিপে দিচ্ছিলাম, আপনি ঘুমিয়ে পড়েছিলেন। আমি ২-৩ বার ডেকেছি, কিন্তু আপনি গভীর ঘুমেছিলেন। আমার মনে হলো হয়তো ক্লান্ত আছেন, তাই আমি বাইরে চলে গিয়েছিলাম। রাজকুমার সুমিত ঘাড়ে হাত রেখে বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, তো আমাকে জোরে নাড়া দিতে, যাতে আমি জেগে যেতাম। আমি এভাবে কখনো ঘুমাই না। রিয়া গম্ভীর নাবে বলল, এখানে বিছানায় বসুন, এখন সেবা করলে ঠিক হয়ে যাবে। রাজকুমার সুমিত ব্যঙ্গ করে বলল, আপনার অনেক দয়া, এখন আপনার আর কোনো কৃপার প্রয়োজন নেই। ঠিক করতে করতে আমার ঘাড়ই না ভেঙে দাও, আমি বৈদ্যকে দেখিয়ে নেব। রিয়া তিক্ত গলায় বলল, আমি বৈদ্যের শিক্ষা গ্রহণ করেছি রাজকুমার, আর যদি চান তবে আপনাকে আমার শিক্ষার পুস্তিকাও দেখাতে পারি। রাজকুমার সুমিত অবাক হয়ে তার দিকে তাকালো এবং বলল, সত্যি? আমি জানতাম না। রিয়া মাথা নেড়ে বলল, আপনার যদি আমাতে আগ্রহ থাকত তবে আমার সম্পর্কে জানতেন। তারপর ধীরে ধীরে তার ঘাড়ে নিজের নরম আঙুলগুলো রাখল এবং মালিশ করতে লাগল। তার আঙুলের স্পর্শের জাদু রাজকুমার সুমিত নিজের ঘাড়ে অনুভব করতেই মনে হল যেন পুরো অস্তিত্বে বিদ্যুৎ খেলে গেল। রিয়া সামান্য ঝুঁকে খুব মগ্ন হয়ে তার সেবা করছিল। তার শরীর থেকে আসা হালকা সুগন্ধ রাজকুমার সুমিতকে মাতাল করে দিচ্ছিল। দ্রুত সে নিজের চিন্তাভাবনা ঝেড়ে ফেলল। সে এই সাধারণ মেয়েটির উপর এত আগ্রহ কবে থেকে নিতে শুরু করল? সে অবাক হল। যদিও ভেতর থেকে কোথাও একটা আওয়াজ ধীরে গুমড়ে উঠল, এই মুহূর্তটি এখানেই থেমে যাক, আর ও এভাবেই নিজের নরম আঙুল দিয়ে তার সেবা করতে থাকুক। নিজের এই চিন্তায় সে নিজেই ধীরে হাসল। রিয়া জিজ্ঞাসা করল, হাসছেন কেন? নিশ্চয়ই আপনি মজা পাচ্ছেন, তাই না আমার সেবায়? সে না বুঝে জিজ্ঞাসা করল, কিন্তু রাজকুমার সুমিত কিছু বলল না। নিজের হাসি ঠোঁটে চেপে লুকিয়ে ফেলল। ঘাড় নানাভাবে নাড়িয়ে রিয়া তাকে ঠিক করে দিল। রাজকুমার সুমিত প্রথমবার তার প্রশংসা করে বলল, তুমি তো বেশ দুঃখ। রিয়া কোনো জবাব না দিয়ে ফিরে যেতে লাগলে রাজকুমার সুমিত হঠাৎ তার হাত ধরে ফেলল। সে নরম গলায় বলল, বসো, কিছুক্ষণ কথা বলি। মন চাইছিল রিয়া আরও কিছুক্ষণ তার সাথে বসে থাকুক। রিয়া ধীরে বলল, না, আমি আপনাকে ডাকতে এসেছি। আজ আমাদের পরিবার বন্ধু মহারাজের প্রাসাদে আমন্ত্রিত। তাদের পুত্র বড় ব্যবসায় সুযোগ পেয়েছে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন, সবাই অপেক্ষা করছে। রাজকুমার সুমিত নিঃশব্দে তার হাত ছেড়ে দিল। তারা সবাই ভোজের জন্য বন্ধু মহারাজের প্রাসাদে পৌঁছে গিয়েছিল। ভোজ তখনও শুরু হয়নি, সবাই গল্প করছিল। তখনই রাজকুমার সুমিত সামনে থেকে আসা রাজকুমারী তারাকে দেখে চমকে গেল। তার মুখে আঙুলের ছাপ ছিল। মহারানী নীলম দেবী অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রাজকুমারী তারা মায়ের গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। সবাই ঘরে জড়ো হল। রাজকুমারী তারা কাঁদতে কাঁদতে জানাল যে অনন্ত তাকে চড় মেরেছে। রাজকুমার সুমিতের সাথে সাথে বাকি সবাইও রাগে ফেটে পড়ল, কেবল মহারানী শালিনী দেবী বাদে। তার কাছে রাজকুমার সুমিতের এই অস্থিরতা অসহ্য লাগছিল। তিনি ঘৃণা ভরা চোখে রাজকুমারী তারার দিকে তাকাচ্ছিলেন। তারপর মহারানী নীলম দেবী তাকে নিয়ে ঘরে চলে গেলেন। পরের দিন রাজকুমার সুমিত সকালে উঠে ঘুরতে বেরোচ্ছিল। এমন সময় রাজকুমারী তারা তাকে ডাকতে ডাকতে পেছনে এলো। সে বলল, আমিও কি তোমার সাথে চলব? হয়তো হাওয়া বদল করলে শরীরটা একটু ভালো লাগবে। সারা রাত কেঁদেছি আমি। রাজকুমার সুমিত বলল, হ্যাঁ, চলো। তারপর সে রাজকুমারী তারার সাথে ঘুরতে গেল এবং রাজকুমারী তারার অনুরোধেই তাকে খাবার খাওয়াতে নিয়ে গেল। আজ না জানি কতদিন পর তারা দুজনে কতক্ষণ ধরে গল্প করল। যখন তারা বাড়ি পৌঁছল, সামনেই মহারানী শালিনী দেবী এবং রিয়া বাগানে বসেছিলেন। মহারানী শালিনী দেবী কঠোর গলায় বললেন, এ কি তোমার সাথে গিয়েছিল? রাজকুমার সুমিত বলল, জি মা, ওর শরীর ভালো ছিল না, বলছিল একটু ঘুরলে ভালো লাগবে। মহারানী শালিনী দেবী জিজ্ঞাসা করলেন, খাবার দেব? তুমি কাল বলছিলে না তাড়াতাড়ি বেরোতে হবে? রাজকুমার সুমিত চোখ সরিয়ে বলল, না মা, আমি রাজকুমারী তারার সাথে খাবার খেয়ে নিয়েছি, এবং সে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। পেছনে মহারানী শালিনী দেবী চিন্তিত হয়ে রিয়ার দিকে তাকালেন, যে ঠোঁট কামড়ে সিঁড়ি দিয়ে ওঠা রাজকুমার সুমিতকে দেখছিল।
মহারানী শালিনী দেবীর মন যেন অশান্ত হতে লাগল। তিনি সব কিছু বুঝছিলেন, কিন্তু তার পুত্র পাগল ছিল। সেই মেয়েটির পেছনে সে আজও তাকে নিজের কবজায় করার ক্ষমতা রাখত। সন্ধ্যায় রিয়ার তার এক বন্ধুর বিয়েতে যাওয়ার কথা ছিল এবং সে তৈরি হয়ে বসে রাজকুমার সুমিতের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সে ভেতরে এলো এবং তাকে দেখে থমকে গেল। সে জিজ্ঞাসা করল, তোমাকে কোথাও যাওয়ার ছিল? রিয়া বলল, বলেছিলাম তো আপনাকে কাল রাতে, আমার বন্ধুর বাড়ি যেতে হবে, আজ তার বিয়ে, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আমি পোশাক বের করে দিচ্ছি। রাজকুমার সুমিত কঠোর গলায় বলল, এর প্রয়োজন নেই, আমি তোমার সাথে যেতে পারবো না, আমাকে রাজকুমারী তারাকে নিয়ে বাইরে যেতে হবে। রিয়া তিক্ত গলায় বলল, আমি আপনার স্ত্রী, রাজকুমারী তারা নয়, আমার দায়িত্ব আপনার ওপর, ওর নয়। রাজকুমার সুমিত ঠান্ডা গলায় বলল, নিজের সীমার মধ্যে থাকো, তোমাকে আমি কোনো অধিকার দিইনি যে তুমি আমার সাথে এভাবে কথা বলবে। বিয়ের পর নিজেকে এত গুরুত্বপূর্ণ ভেবো না। তারপর পোশাক নিয়ে স্নানাগারের দিকে এগিয়ে গেল। সে স্নান করে বেরিয়ে এলো, তৈরি হল এবং রাজকুমারী তারার সাথে বাইরে চলেও গেল। রিয়া সেখানেই গুমসুম হয়ে দাঁড়িয়ে রইল। চোখের জল উপচে তার গালে গড়িয়ে পড়ল। তাদের বিয়ের 1 মাসের বেশি সময় পার হয়ে গিয়েছিল, কিন্তু রাজকুমার সুমিতের ব্যবহার দিন দিন তার সাথে আরও খারাপ হচ্ছিল। এখন আর সে সহ্য করতে পারছিল না। সে তার মামাকে বার্তা পাঠিয়ে পুরো পরিস্থিতি জানাল এবং রথ পাঠাতে বলল। কিছুক্ষণ পর সে রথে চড়ে নিজের বাপের বাড়ি পৌঁছে গেল। তার মামার আগে মুষ্টিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, যদি ওর ব্যবহার তোমার সাথে ভালো না থাকত, তবে তুমি এই কথা আগে কেন বলনি? কেন চুপচাপ সবকিছু সহ্য করলে? আমি তোমাকে বিদায় করার আগে এই পরামর্শ দিয়েছিলাম যে যদি তোমার স্বামী তোমার সাথে কোনো অন্যায় করে, তবে তুমি তাকে ছেড়ে চলে আসবে। তুমি এতদিন সব সহ্য করলে। তার রাগ কমার নাম নিচ্ছিল না। রাজকুমারী জয়া ধীরে বলল, ক্ষমা চাচ্ছি, আমি সব কথা জানতাম না। রিয়া বলল, আমি জানি, এবং মাও সবসময় আমার সাথে ছিলেন, কিন্তু যেদিন থেকে রাজকুমারী তারাও এসেছে সেই দিন থেকে রাজকুমার সুমিতের ব্যবহার একেবারে বদলে গেছে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু অন্য কোনো রাজকুমারীকে আমার ওপর প্রাধান্য দেওয়া হবে, এটা আমি সহ্য করতে পারি না। সে সজল চোখে বলল। অনিল তার পাশে বসে তাকে বুকে টেনে নিল। মহারানী রমাদেবী যেন নিথর হয়ে গিয়েছিলেন। তার রাগও চরম পর্যায়ে ছিল। তিনি বললেন, তুমিও এখনই ওর বোনকে ওর রাজ্যে ফেরত পাঠিয়ে দাও। রিয়া আর্তস্বরে তার দিকে তাকিয়ে বলল, কেমন কথা বলছেন? এতে জয়ার কি দোষ? আমরা ওর ভাইয়ের সাজা ওকে দেব না। এটা অন্যায়, এবং আমাদের পক্ষ থেকে এটা কখনোই হবে না। অনিল দ্রুত বলল, একেবারে ঠিক বলছে, এতে জয়ার কোনো দোষ নেই। অনিল রিয়ার হাত নিজের হাতে নিয়ে তাকে সান্ত্বনা দিলে তার যেন আটকে থাকা শ্বাস স্বাভাবিক হল। রাত কোনোভাবে কেটে গেল এবং সকাল হতেই জয়া তার মায়ের রাজ্যে পৌঁছে গিয়েছিল, এবং তখনই রাজকুমার সুমিত ও রাজকুমারী তারাও বাইরে থেকে ভেতরে এলো। জয়া তাকে দেখে রাগে বলল, লজ্জা করে না আপনার? এই রাজকুমারীর জন্যে আপনি রিয়ার বিশ্বস্ততাকে তুচ্ছ করলেন। রাজকুমার সুমিত মাথা নেড়ে বলল, আমি ওকে কিছু বলিনি, ও নিজেই প্রাসাদ ছেড়ে গেছে। জয়া তিক্ত গলায় বলল, কিন্তু আপনার কারণেই তো গেছে, তাই না? রাজকুমার সুমিত বলল, আমি এমন কিছু করিনি, আর যদি তোমার মনে হয় আমার কারণে তোমার ঘর নষ্ট হচ্ছে, তবে আমি গিয়ে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে আনব। জয়া মাথা নেড়ে বলল, আপনার অবগতির জন্য জানিয়ে দিই, আমার ঘর নষ্ট হবে না। আমার শাশুড়ি আমাকে কাল প্রাসাদ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন, কিন্তু আমার স্বামী এবং রিয়া তার কথার বিরোধিতা করে আমার পাশে দাঁড়িয়েছেন। ওনারা এমনই মানুষ, কিন্তু আফসোস আপনার উপর হয় যে নিজের থুতু নিজেই চাটছেন। জয়া চিবিয়ে চিবিয়ে বলল। রাজকুমার সুমিত রাগে চিৎকার করে বলল, চুপ করো, লজ্জা করে না নিজের ভাইয়ের সম্পর্কে এভাবে বলতে? জয়া বলল, এর চেয়ে বেশি বলার হিম্মত রাখি আমি। আর কি করে চুপ করাবেন আমাকে? খুব তিতো লাগলো কথাগুলো, একটু নয়, পুরোটা ভাবুন। যে রাজকুমারী আপনাকে প্রত্যাখ্যান করে অন্য কাউকে আপন করেছিল, আর এখন তাকে প্রত্যাখ্যান করে আবার আপনার কাছে আসছে, আর আপনিও তাকে আপন করে নিচ্ছেন, একে কি নাম দেবেন? সে ব্যঙ্গ করে বলল। রাজকুমার সুমিত দ্রুত বলল, আমি এমন কিছু করিনি। হ্যাঁ, আমি ওর পাশে আছি ওকে শান্ত করার জন্য। ওর স্বামী ওর ওপর এত অত্যাচার করেছে যে ওর জায়গায় অন্য কেউ হলেও আমি এমনটাই করতাম। জয়া বলল, আর আপনি যে অত্যাচার করলেন সে সম্পর্কে কি বলবেন? নিজের স্ত্রীকে অপমান করতে লজ্জা লাগল না আপনার? ওর অনুভূতিগুলোকে পিষে দিয়েছেন। আপনার রাজকুমারী তারার জন্য কষ্ট হচ্ছে, কিন্তু কেন, এর কারণ কি? আপনার হয়তো ন্যায় আর অন্যায়ের বোধ নেই, কিন্তু ওর আছে, তাইও আপনাকে ছেড়ে চলে গেছে। কেন আপনার এই অত্যাচার সহ্য করবে? ভুল হয়ে গেছে আমার যে আমি ওর মতো মিষ্টি আর নিষ্পাপ রাজকুমারীকে আপনার হাতে তুলে দিয়েছিলাম। আপনি ওর একটি নখের সমানও নন। জয়া বলল,
এবং তারপর রাজকুমারী তারা ও রাজকুমার সুমিতের দিকে এক অবজ্ঞার দৃষ্টি দিয়ে নিজের ব্যাগ তুলে সেখান থেকে চলে গেল। জয়ার কথায় রাজকুমার সুমিতের বুক যেন কেঁপে উঠল। সে নিজের ঘরে এসে কতক্ষণ রাগে এদিক ওদিক পায়চারা করল। তৈরি হওয়ার পর সে রাজকাজে চলে গেল, কিন্তু সারা দিন তার মন না জানি কেন রিয়ার দিকেই পড়ে রইল। দুদিন পর সে যখন রাতে প্রাসাদে ফিরল, দেখল রাজকুমারী তারার স্বামী এসেছে এবং রাজকুমারী তারা তার পাশে ঘনিষ্ঠ হয়ে বসে আছে। রাজকুমার সুমিতের মনে কোনো হিংসে বা কষ্ট হল না। রাজকুমারী তারা ফিরে যাওয়ায় সে তৃপ্ত ছিল। কতক্ষণ সে সেখানে বসে গল্প করল এবং তারপর খাবার খেয়ে নিজের ঘরে এলো। ঘরটা যেন তাকে কামড়াতে আসছিল। পরের দিন কাকভোরে সে রিয়ার প্রাসাদে পৌঁছল তো দেখল সবাই নাস্তা করছে এবং তাকে দেখে সবার মুখে রাগের ভাব ফুটে উঠল, কিন্তু কেউ কিছু বলল না। সে চোখ সরিয়ে বলল, আমি রিয়ার সাথে দেখা করতে চাই। অনিল কঠোর মুখে বললেন, সেবিকাকে দিয়ে ডাকছি, যদিও আসে তবেই হবে। তারপর দাসী পাঠালেন, কিন্তু রিয়া দেখা করতে পরিষ্কার অস্বীকার করল। সে ঠোঁট কামড়ে সেখান থেকে ফিরে এলো। খুব রাগও হল, কিন্তু মন না জানি কেন তার সাথে দেখা করার জন্য ব্যাকুল হচ্ছিল। রাতে সে কতক্ষণ বিছানায় এপাশ ওপাশ করল, কিন্তু ঘুম আসছিল না। সে হঠাৎ বিরক্ত হয়ে উঠল এবং নিজের রথ তৈরি করিয়ে রিয়ার প্রাসাদে পৌঁছে গেল। দেয়াল আর পাইপ বেয়ে ছাদ দিয়ে ভেতরে ঢুকল তো দেখল রিয়া বালিশ বুকে চেপে খোলা চুলে ঘুমিয়ে আছে। সে ধীরে ধীরে কাছে এলো এবং তার পাশে বসল। প্রথমবার পূর্ণ অধিকারে তাকে খুঁটিয়ে দেখতে লাগল। শ্যামলা রং, ঘন বাঁকানো কালো চোখের পাতা, যা তার নরম গালে ছায়া ফেলেছিল, টিকালো নাক আর গোলাপি ঠোঁট। সে এতটাই সুন্দর ছিল যে একবার দেখার পর দ্বিতীয়বার তাকাতে ইচ্ছে করত। তারপর তার সেই রেশমি চুল। সে বালিশ সরিয়ে রিয়ার কাছে এলো এবং দুই বাহুর ঘেরাটোপে তাকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করল। তার চুলের ঘ্রাণ তাকে মাতাল করে দিচ্ছিল। রিয়া ঘুমের ঘোরে ছটফট করতে করতে তার চওড়া বুকে লেপটে গেল, আর রাজকুমার সুমিত তাকে নিজের মধ্যে গুটিয়ে নিল। না জানি কতদিন পর সে এমন শান্তির ঘুম ঘুমাল। সকালে রিয়ার চোখ খুলল, কিন্তু কতক্ষণ ধরে সে যেন শূন্য মস্তিষ্ক হয়ে রইল, কারণ সে দুদিন ধরে ঘুমের ওষুধের ভারী মাত্রা নিচ্ছিল। সে নিজের হাত তুলে একটু ওপরে রাখতেই তার হাত রাজকুমার সুমিতের দাড়িতে লাগল। সে একদম চিৎকার করে উঠে বসল এবং তাড়াতাড়ি পাশে রাখা প্রদীপ জ্বালাল। রাজকুমার সুমিত তার চিৎকারে ধরফড়িয়ে উঠল এবং চোখ কচলাতে লাগল। রিয়া চিৎকার করে বলল, আপনি? রাজকুমার সুমিত বলল, হ্যাঁ আমি, এবং তাকে বাহুবন্দী করে নিজের কাছে শুইয়ে দিল এবং নিজের মুখ তার চুলে লুকিয়ে ফেলল। রিয়া তার এই নৈকট্যে যেন মরমর অবস্থা হল। হাত পায়ে এত জোর ছিল না যে তাকে পেছনে সরিয়ে দেয়। সে তাড়াতাড়ি নিজেকে হাতড়ে নিয়ে জিজ্ঞাসা করল, আপনি সারা রাত এখানে ছিলেন? চোরদের মতো ঢুকলেন আপনি? আর কি করেছেন নিজের ঘুমে আমার সাথে? রাজকুমার সুমিত বলল, কেন, আমি তোমার কাছে আসতে পারি না নাকি? আর তুমি যদি আমার সাথে দেখা করতে অস্বীকার করো তবে আমাকে তো চোরের পথেই আসতে হবে না? আর কিছু করার কথা যা বললে তা এখন নয়, প্রাসাদে গিয়ে করব। সে রিয়ার নাকের ডগায় চুমু খেয়ে তার নরম ঠোঁট বুড়ো আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে বলল। অত্যন্ত ব্যাকুল হয়ে রিয়া বলল, এভাবে কেন করছেন আপনি? এইসব যখন আমাতে আপনার আগ্রহ নেই তো? রাজকুমার সুমিত বলল, কে বলেছে আমার আগ্রহ নেই? আর তুমি একবারও ভাবলে না যে এভাবে প্রাসাদ ছেড়ে চলে আসবে তো আমার কি হাল হবে? জানো তো কতটা একা হয়ে গিয়েছিলাম আমি? সে রিয়ার কালো চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল। একা কোথায় ছিলেন? ও তো ছিল না আপনার প্রাক্তন প্রেমিকা। রিয়া তাকে পেছনে ঠেলতে চাইল, কিন্তু সে তার বাঁধন আরও মজবুত করল। রাজকুমার সুমিত বলল, সে আমার জীবন থেকে চলে গিয়েছিল, তারপর তুমি এলে, আর এখন যখন তুমি এসেছ তখন তোমাকে ছাড়া আর কেউ আসতে পারে না। আর রাজকুমারী তারা 2-3 দিন আগেই নিজের রাজ্যে চলে গিয়েছে। যাই হোক, বাকি কথা আমরা প্রাসাদে গিয়ে করব। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা প্রাসাদে যাচ্ছি। সে রিয়াকে ছাড়তে ছাড়তে বলল। রিয়া অভিমানী স্বরে বলল, আমি যাব না। রাজকুমার সুমিত তার কানের কাছে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, তুলে নিয়ে যাব। এখন তোমার কাছে বিকল্প নেই, হয় তুমি ভালোভাবে চলো, নয়তো আমি জোর করে তুলে নিয়ে যাব। এ শুনে রিয়ার প্রাণ যেন ওষ্ঠাগত হল। সে ঢোক গিলে সেই সুন্দর রাজকুমারকে দেখছিল যে আজ তাকে একের পর এক অবাক করে দিচ্ছিল। রিয়া সজল চোখে বলল, রাজকুমারী তারা আবার ফিরে আসবে তো আপনি আবার আমাকে অবহেলা করা শুরু করবেন। যদি এইসব জয়ার কারণে করছেন তবে এর প্রয়োজন নেই, চিন্তা করবেন না, ওর ঘর আমি নষ্ট হতে দেব না। সেদিন তো আমি স্রেফ এমনিই বলে দিয়েছিলাম, আমি কখনো কারুর ঘর ভাঙি না, আর কারুর মনও না। আরে রানী সাহেবা, তোমাকে এমন একদম ভালো লাগছে না, ঝগড়া করতেই ভালো লাগে তোমাকে। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নাও, না হলে আমি যদি পথভ্রষ্ট হই তবে অভিযোগ করো না। রাজকুমার সুমিত বলতে বলতে তার চোখে একে একে নিজের ঠোঁট রাখল। রিয়া তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য চলে গেল। তারা দুজন যখন নিচে এলো তখন সবাই অবাক হয়ে তাদের দেখছিল। রাজকুমার সুমিত সবার কাছে ক্ষমা চাইল এবং তাদের নিয়ে প্রাসাদের জন্য রওনা হল। পথেই দুজনে নাস্তা করল।
এবং প্রাসাদে পৌঁছালে মহারানী শালিনী দেবীও তাদের দেখে খুব খুশি হলেন। রাজকুমার সুমিত তো এসেই নিজের কাজে চলে গেল, আর রিয়া সারাদিন দ্বিধাগ্রস্ত হয়ে ঘুরে বেড়াল। সে নিজের অস্তিত্বে রাজকুমার সুমিতের ঘ্রাণ এখনও অনুভব করতে পারছিল। এমন মনে হচ্ছিল যেন সে নিজের স্পর্শ তার অস্তিত্বের গভীর পর্যন্ত নামিয়ে দিয়েছে। আর তারপর তার সেই উদ্ভ্রান্ত কথাগুলো। রিয়ার হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল, চেহারায় গোলাপি আভা ফুটে উঠল। সে রাজকুমার সুমিতকে খুব মনে করছিল। তারপর না জানি রিয়ার কি মনে হল। মহারানী শালিনী দেবীকে জিজ্ঞাসা করে রাজকুমার সুমিতের জন্য বিশেষ ভোজ রান্না করে ফেলল। তার আসার আগে সে তৈরি হয়ে বাইরে এলো তো রাজকুমার সুমিতও এসে গিয়েছিল। খাবার সময় মহারানী শালিনী দেবী যখন জানালেন যে এই বিশেষ পদটি রিয়া বানিয়েছে, তখন রাজকুমার সুমিত আরও বেশি আগ্রহ নিয়ে খেল। তাকে এভাবে খেতে দেখে রিয়ার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল তার পরিশ্রম সফল হয়েছে এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সেও রান্না করা শিখে নেবে। রাজকুমার সুমিত রিয়ার জন্য বিশেষ এক পরিকল্পনা করেছিল, আর সেটাই দেখার জন্য সে পেছনের দিক থেকে ওপরের ছাদে চলে গেল। সব ব্যবস্থা করার পর সে নিচে এলো তো রিয়া ঘুমিয়েছিল। রাজকুমার সুমিত তার কাঁধ ধরে নাড়া দিলে সে ধরফরিয়ে উঠে বসল। সে একদম ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? রাজকুমার সুমিত তার হাত ধরে ওঠাতে বলল, চলো আমার সাথে। রিয়া জিজ্ঞাসা করল, কিন্তু কোথায়? রাজকুমার সুমিত বলল, চলোই না। তারপর তার হাত ধরে বাইরে নিয়ে এলো এবং ছাদের দিকে পা বাড়াল। ওপরে বেশ অন্ধকার ছিল। তারপর রাজকুমার সুমিত হাতে থাকা মশাল জ্বালালো এবং রিয়ার চোখ প্রখর আলোতে ধাঁধিয়ে গেল। তারপর সে ধীরে ধীরে চোখ খুলল তো দেখল মাটিতে বিছানো গোলাপ ফুলের চাদর, আর ছাদের মাঝখানে শয্যার মতো একটা সেটআপ বানানো হয়েছে এবং সেটাকেও সাজানো হয়েছে। রিয়া ঢক গিলে বলল, এসব কি? রাজকুমার সুমিত গভীর শ্বাস নিয়ে ঠান্ডা বাতাস নিজের ভেতরে টেনে নিয়ে বলল, এটা আমার প্রিয় জায়গা, আর আমি সবসময় গরমকালে এখানেই ঘুমাই। রিয়া জিজ্ঞাসা করল, এত আয়োজন আমার মতো সাধারণ রূকের অধিকারিণীর জন্য কেন? রাজকুমার সুমিত হেসে বলল, তুমি সাধারণ নও, তুমি খুব বিশেষ, আর আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। রিয়া শয্যার সেটআপে বসতে বসতে বলল, এটা কি আমাকে নিয়ে মজা করার নতুন কোনো উপায় নয় তো? রাজকুমার সুমিত তেতে উঠে বলল, ব্যাস, এটাই শোনা বাকি ছিল আমার। এটা বলো, তোমাকে নিয়ে মজা করার জন্য আমি কি এত সুন্দর আর মনমুগ্ধকর পরিবেশ বানাবো? স্পর্ধা তো কম নয়। রিয়া বলল, এখন এতদিন ধরে আমার মজা ওড়াচ্ছিলেন, তো হঠাৎ করে আপনার ভালোবাসা দেখে দ্বিধা তো হবেই না? আচ্ছা, এই শয্যা কবে বানিয়েছিলেন? রাজকুমার সুমিত বলল, এটা পাথরের তৈরি এক বড় চাতাল, যা আমি আজ থেকে 5 বছর আগে বানিয়েছিলাম, কারণ আমার ওপরে এসে ঘুমাতে ভালো লাগে। রিয়া অবাক হয়ে বলল, এইসব কাপড় কি বৃষ্টিতে ভিজবে না? এগুলো আমি নামিয়ে ধুয়ে দেব, আর যদি আপনার প্রশ্ন শেষ হয়ে থাকে তবে নিজের কথা বলুন। রাজকুমার সুমিত বলল এবং রাজকুমার রিয়ার হাত ঠোঁটের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করল। রিয়া ঘাবড়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়াল। রাজকুমার সুমিত নিজের উদ্দেশ্য আগেই জানিয়ে দিয়েছিল, আর এখন সেই মুহূর্তেও এসে গিয়েছিল। রিয়া বুড়িভাবে ঘাবড়ে গিয়েছিল। রাজকুমার সুমিত তার অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? রিয়া বলল, আমার ঘুম পাচ্ছে। রাজকুমার সুমিত চেঁচিয়ে উঠল, কি? এখানে আমি তোমার সাথে এত ভালোবাসা দিয়ে কথা বলার চেষ্টা করছি, আর তুমি আমাকে বলছো যে তোমার ঘুম পাচ্ছে? রিয়া বলল, আসলে আপনার এত মিষ্টি ভঙ্গি আমি বুঝতে পারছি না। রাজকুমার সুমিত তার বাহু ধরে টানল। সে নিজের ভারসাম্য হারিয়ে তার উপর গিয়ে পড়ল। রাজকুমার সুমিত তার চুল স্পর্শ করতেই ঠান্ডা বাতাসে তার চুলের সুবাস ছড়িয়ে পড়ল। রাজকুমার সুমিত তার চুল মুঠো করে ধরে চুমু খেল এবং বলল, জানো, তোমার চুল আমার দুর্বলতা। রাজকুমার সুমিত তাকে কাছে নামিয়ে দিয়ে মাতাল ভঙ্গিতে কথাটি বলেছিল। পরের মুহূর্তেই রিয়ার কাঁধে বাঁধা তার পোশাকের ফিতে দাঁত দিয়ে ধরে টেনে খুলে দিয়েছিল। রেশমি বস্ত্র কাঁধ থেকে সরিয়ে সে তার কাঁধে নিজের ঠোঁটের নরম স্পর্শ দিতে লাগল। রিয়া লাজুকভাবে বলল, রাজকুমার, কেউ উপরে চলে আসবে। রাজকুমার সুমিত ধীরে বলল, তো আসতে দাও, নিজেই আবার ফিরেও চলে যাবে। সে বলতে বলতে তার পোশাক পুরো সরিয়ে দিয়েছিল। ব্যাকুল হয়ে তার নরম ঠোঁট পান করতে লাগল, আর রিয়া চঞ্চল হয়ে উঠল। রিয়া বলল, বৃষ্টি চলে আসবে। রাজকুমার সুমিত বলল, আসতে দাও, বৃষ্টিতে ভিজতে আরও বেশি মজা আসবে। রাজকুমার সুমিত এক হাত দিয়ে তার নরম ধরফরানির ওপর চাপ সৃষ্টি করল এবং এখন ঠোঁট থেকে শুরু করে সে নিজের উষ্ণ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে ধরফরানির কাছে এলো। রিয়া ঘাবড়ে গিয়ে নিজের মুখ তার বুকে লুকিয়ে ফেলল এবং শিষ্কারি দিয়ে বলল, আমার খুব লজ্জা লাগছে। রাজকুমার সুমিত তার কানে ধীরে ফিসফিস করে বলল, প্রথমবার, তাই
আজকের পর আর লাগবে না, এবং বড়ই অধিকারে তাকে নিজের কোলে তুলে নিল আর তার ওপর ভালোবাসার বৃষ্টি ঝরাতে লাগল। রিয়া তো অন্য কোনো এক দুনিয়ায় ভ্রমণ করতে লাগল। কখনো রাজকুমার সুমিতের আঙুলের দুষ্টুমি, তো কখনো ঠোঁটের উষ্ণ নরম স্পর্শ। তার পুরো অস্তিত্ব চঞ্চল হয়ে উঠল। মনে হলো যেন সে এক জ্বলন্ত অঙ্গার হয়ে গিয়েছে, আর এই আগুন শুধু রাজকুমার সুমিতের ভালোবাসার শীতল ফোয়ারা শান্ত করতে পারে। আর সে ধীরে ধীরে নিজের ভালোবাসার বৃষ্টি ঝরিয়ে রিয়ার জ্বলন্ত আবেগ শান্ত করছিল। সকালে রিয়ার চোখ খুলল তো সে নিজের ঘরের বিছানায় ছিল। সে ধীরে বিড়বিড় করে বলল, মানে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্নটা কেন বাস্তব মনে হচ্ছে। কিছু স্পষ্ট মুহূর্ত তার মস্তিষ্কের পর্দায় ভেসে উঠতেই সে লজ্জায় লাল হয়ে গেল। সে ভাবল, আমি এত বেশরম তো ছিলাম না যে এই ধরনের স্বপ্ন দেখব। তারপর সে বিভোর হয়ে উঠে বসল। দরজা খুলতেই চমকে দেখল রাজকুমার সুমিত। সে ঘাবড়ে উঠে দাঁড়াল। রাজকুমার সুমিতকে দেখেই তার স্পর্শের শিহরণ সে নিজের নাজুক অংশে অনুভব করতেই হৃৎপিণ্ড জোরে ধরফর করে উঠল। তাড়াতাড়ি নিজের মুখ রাজকুমার সুমিতের দিক থেকে ফিরিয়ে নিল, কারণ চেহারা লজ্জায় লাল হতে শুরু করেছিল। রাজকুমার সুমিত অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? রিয়া বলল, রাতে আমরা কি ছাদে ছিলাম? রাজকুমার সুমিত চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে প্রশ্ন করছো? রিয়া ঘাবড়ে গিয়ে বলল, ক্ষমা করবেন, এবং তারপর স্নানাগারের দিকে এগোতে লাগলে রাজকুমার সুমিত সামনে এসে তার পথ আটকালেন। রাজকুমার সুমিত জিজ্ঞাসা করল, কি হয়েছে? রিয়া হঠাৎ ঘুরে তাকে দেখতে লাগল। রাজকুমার সুমিত তাকে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? এমন কেন করছো যেন কোনো দ্বিধায় আছো? রিয়া আঙুল মটকাতে মটকাতে বলল, রাতে কি? রাজকুমার সুমিত বলল, এখনও বিশ্বাস হচ্ছে না সেই রাত নিয়ে? যাই হোক, আমি তোমাকে বলে দিই যে রাতে আমি তোমাকে যে সারপ্রাইজ দিয়েছিলাম এবং যা কিছু আমাদের মধ্যে রাতে হয়েছে তা বাস্তব ছিল। কোনো স্বপ্ন নয়। আর তুমি তারপর এমন আরামে ঘুমিয়েছিলে যে কোলে তুলে নিচে নিয়ে এসেছিলাম। এমনিতে সত্যি বলেছিলে তুমি। দেখার মতো নজর থাকা চাই। তুমি সত্যি অনেক সুন্দর। সে তাকে নিজের কাছে টেনে তার কপালে নিজের ঠোঁট রাখল এবং রিয়ার মনে শান্তি নেমে এলো। কিন্তু লজ্জার কারণে সে রাজকুমার সুমিতের সাথে চোখ মেলাতে পারছিল না। রিয়া বলল, আমার মনে হলো রাতে স্বপ্ন দেখেছিলাম। রাজকুমার সুমিত একটা ব্যাগ তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওসব বাস্তব ছিল, কোনো স্বপ্ন নয়। আর হ্যাঁ, এটা তোমার জন্য উপহার এনেছিলাম, কিন্তু রাতে দিতে মনে ছিল না। রিয়া ব্যাগ খুলল তো দেখল তাতে শীতের জন্য খুব সুন্দর একটা দোপাট্টা ছিল, যার কিনারে কাজ করা ছিল। রাজকুমার সুমিত রিয়ার মুখটা হাতে নিয়ে জিজ্ঞাসা করল, আরে কাঁদছ কেন? রিয়া বলল, জানেন রাজকুমার, আমার বাবা আমার মাকে খুব মারতেন, তাকে কুৎসিত বলে খোঁচা দিতেন। তারপর তিনি আমার মাকে ত্যাগ করলেন, কারণ তিনি আমার সওদা করতে চেয়েছিলেন। সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমার ভেতরে এক ভয় বাসা বেঁধেছিল যে যদি আমার রূপের কারণে আমি আমার স্বামীর মনে জায়গা করতে না পারি তবে কি হবে। কিন্তু আমার মামা আমাকে উপলব্ধি করালেন যে আমিও সুন্দর, কারণ লজ্জা আর পবিত্রতাই আসল সৌন্দর্য। আর এই সৌন্দর্যের হেফাজত মানুষকে আরও বেশি সুন্দর বানিয়ে দেয়। আর আজ আপনি আমাকে ভালোবাসার সম্মান দিয়ে আমাকে আগের চেয়েও বেশি সুন্দর বানিয়ে দিলেন, সে সজল কণ্ঠে বলল। রাজকুমার সুমিত রিয়ার চোখের পাতায় চুমু খেয়ে বলল, আমি কথা দিচ্ছি তোমাকে যে আমি কখনোই তোমাকে কষ্ট দেব না, আর সব সময় তোমার উপর আমার ভালোবাসা উজাড় করে দেব। রিয়া শান্তিতে তার বুক আঁকড়ে সেখানে মাথা ঠেকাল এবং চোখ বন্ধ করল। কয়েক মাস পর রাজকুমারী তারার স্বামী অনন্ত অন্য এক রাজকুমারীকে বিয়ে করে ফেলল, আর রাজকুমারী তারা এই নিয়ে তার সাথে অনেক ঝগড়া করল। অনন্ত বলল তার কাছে 2 স্ত্রী রাখার ক্ষমতা আছে, তাই সে বিয়ে করেছে, এবং সেও তার সাথে থাকতে পারত, তো কোনো অসুবিধে নেই। কিন্তু রাজকুমারী তারা বিচ্ছেদই নিল। যেদিন থেকে সে প্রাসাদে এসেছে সেদিন থেকে একবারও রাজকুমার সুমিত এসে তার সাথে দেখা করেনি, কিন্তু সে প্রতিদিন তাকে আর রিয়াকে একসাথে দেখে জ্বলে পুড়ে মরত। তো সে আজ সোজা রাজকুমার সুমিতের ঘরে চলে এলো। সুমিত এইমাত্র স্নানাগার থেকে বেরিয়ে এসেছিল এবং আলমারি খুলে নিজের পোশাক খুঁজছিল। রাজকুমারী তারা পেছন থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরল। রাজকুমার সুমিত হেসে বলল, এই প্রেম পরে করো আমার জান, আগে আমার পোশাক বের করে দাও। কিন্তু দরজার কাছে পাথরের মতো দাঁড়িয়ে থাকা রিয়াকে দেখে ঘাবড়ে গেল এবং পাশে দাঁড়িয়ে থাকা রাজকুমারী তারাকে অবাক চোখে দেখল যে তার হাত ধরে এখন তার কাঁধে মাথা ঠেকিয়ে দাঁড়িয়েছিল। রিয়া কিছু না বলে সেখান থেকে ফিরে গেল। রাজকুমার সুমিত রাজকুমারী তারার হাত জোরে ঝটকে দিয়ে বলল, এ কি অভদ্রতা, এভাবে তুমি আমার ঘরে কিভাবে আসতে পারো, আর তোমার সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? রাজকুমারী তারা বলল, তুমি আমাকে ভালোবাসতে,
ও তোমার যোগ্য নয়। আমাদের দুজনকে দেখো কত সুন্দর লাগে। আমাদের জুটিকে চাঁদ সূর্যের জুটি বলা হবে। আমি তো সেই অনন্তকে নিয়ে এমনিতেও খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস ও আমাকে ত্যাগ করেছে। এখন আমরা সুযোগ পেয়েছি, আমরা এক হতে পারি। রাজকুমারী তারা আরও কাছে এসে বলল। রাজকুমার সুমিত তাকে জোরে ধাক্কা দিয়ে ঘৃণার সাথে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় তুমি এমন আচরণ করবে আর আমি তোমার দিকে আবার ঝুঁকে পড়ব? পুরুষের মন থেকে যখন কোনো নারী নেমে যায় না, তখন সে আর কখনো নিজের জায়গা ফিরে পেতে পারে না। আর তোমার মতো তো একেবারেই নয়। আর তুমি কি বললে যে আমার আর তোমার জুটি চাঁদ সূর্যের মতো লাগবে? না, এগুলো শুধু কথার কথা। আমি তোমার মতো রাজকুমারীর সাথে এক মুহূর্তও বাঁচতে পারি না। ভগবান হয়তো আমাকে আমারই স্বভাবের সঙ্গিনী দিয়েছেন। ও আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে। এবং আমরা দুজন একে অপরের সাথে খুব সুন্দরও লাগি। আর জানো, তুমি দেখতে ওর চেয়ে বেশি সুন্দর, কিন্তু ওর মন তোমার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। ও মন থেকে সুন্দর। তুমি ওর মতো নও যে সম্পর্ক নষ্ট করো। ভবিষ্যতে আমার সাথে এমন বাজে কথা বললে মুখ ভেঙে দেব, আর ফের আমার ঘরে আসার সাহসও করবে না। সে ঘৃণা আর অবজ্ঞার সাথে বলতে লাগল, আর রাজকুমারী তারা তার দিকে তাকিয়ে রইল। তারপর সে দ্রুত রিয়ার কাছে বাইরে এলো এবং ঘরে বসে কাঁদতে থাকা রিয়ার কাছে গিয়ে বসল। রাজকুমার সুমিত কাছে গিয়ে বিরক্ত হয়ে বলল, বিধবার মতো এমন শোক পালন করছো কেন? রিয়া আর্তস্বরে তার ঠোঁটে হাত রাখল এবং রাগে বলল, কেমন কথা বলেন, অমঙ্গল বলবেন না। রাজকুমার সুমিত তার হাত সরিয়ে অভিযোগের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার সাথে লড়াই করার সময় তো সব সময় সিংহী হয়ে থাকো আর নিজের অধিকারের কথা বলো, আর আজ যখন বলার সুযোগ ছিল তুমি কিছুই বললে না আর সেখান থেকে চলে এলে। রিয়া মাথা নিচু করে বলল, আমি নিজেই ফিরে এসেছি, কারণ আমি জানি আপনি তাকে পছন্দ করেন। যদিও আপনার জীবনে আসতে চায় আর আপনি ওকে গ্রহণ করতে চান, তবে কোনো ব্যাপার না, আমি সরে দাঁড়াব। রাজকুমার সুমিত তেতে উঠে বলল, একটা জোরে থাপ্পড় মারব তোমার মুখে। নিজেকে কি মনে করো তুমি? এতদিন ধরে কি তোমার পেছনে এমনি এমনি পড়ে আছি? পাগলের মতো ঘুরি, আর এখনও তাকে অবহেলা করে তোমার কাছে এসেছি। যদি আমাকে তাকে গ্রহণই করতে হতো, তবে তোমাকে জিজ্ঞাসা করার একেবারেই প্রয়োজন ছিল না, আর না তোমার অনুমতির। আর এই বাজে কথা ভবিষ্যতে বললে সত্যি তোমার মুখ ভেঙে দেব। ফালতু আমার মাথা খারাপ করতে থাকো। রিয়াও রাগে বলল, দেখুন, এভাবে কথা বলেন আপনি। যদি ভালোবাসা থাকতো তবে এভাবে বলতেন না। রাজকুমার সুমিত তার বাহু ধরে টেনে নিজের বুকে জড়িয়ে নিল এবং বলল, ও আমার রানী সাহেবা, সব সময় লড়াই করার জন্য প্রস্তুত থাকো। আমাকে কি বুঝতে পারো না? আমি তো এখন শুধু তোমাকেই ভালোবাসি। এ কথা বলে সে রিয়ার কপালে এক নরম স্পর্শ দিল এবং রিয়ার মুখ লাল হয়ে গেল। রিয়ার নরম চোখে জিজ্ঞাসা করল, রাজকুমারী তারাকে কি জবাব দিয়েছেন? রাজকুমার সুমিত হাসল। মহারানী শালিনী দেবী জিজ্ঞাসা করলেন যে সে অনুরোধ করেছিল। তারপর রিয়া একদম সোজা হয়ে বসল। রাজকুমার সুমিত হাসি চেপে বলল, আমি বলেছি ভেবে জানাব। রিয়া অবিশ্বাসের ভঙ্গিতে তার দিকে তাকালো এবং তার চেহারার ফ্যাকাশে রং দেখে সে জোরে হেসে উঠল। রিয়া জবাবে সজল চোখে তার কাঁধে কিল মারতে লাগল। সে হাসতে হাসতে আবার তাকে নিজের বেষ্টনীতে নিয়ে নিল এবং চোখ বন্ধ করল। এই মেয়েটি তার জীবন হয়ে গিয়েছিল এবং তাকে ছাড়া সে বেঁচে থাকার কথা কল্পনাও করতে পারছিল না।